মির্চি বাংলা অরিজিনালস এর বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। ভোর হতে না হতেই মেঘ ভরে এসেছে খাসি পাহাড়ের আকাশে। একটা পাইন গাছে ঠেস দিয়ে আপন মনে বাঁশি বাজাচ্ছিল লাবণ। প্রায় প্রতিদিনই সে এখানে আসে, কোনো একটা গাছের ছায়ায় বসে বাঁশি বাজায়। যখন বাঁশির সুর আশপাশের পাহাড়গুলোয় প্রতিধ্বনিত হতে শুরু করে, লাবণের ডুবু ডুবু চোখে ভেসে ওঠে একটা মুখ, কাইমিন। ওর জন্যই তো এই বাঁশি এমন নিভৃত সাধনা। গেল গ্রীষ্মে বড় মুখ করে বলে এসেছিল লাবণ, এই কাইমিন, এই শোন, আসছে শীতে আমার বাঁশির সুর না তোকে একদম শান্তিতে ঘুমোতে দেবে না, দেখিস। চপল হাসি হেসে কাইমিন বলেছিল, আচ্ছা, যদি তোর সুর আমাকে এক রাত্রি জাগিয়ে রাখতে পারে তাহলে আমি তোর, বুঝলি? শিউরে উঠেছিল লাবণ। সত্যি সত্যি বাঁশির সুর কাইমিনের মনে তার জায়গা করে দেবে। হঠাৎ একটা চিৎকার শুনে ভাবনার জগৎ ছেড়ে বাস্তবে ফিরে আসে লাবণ। আশেপাশের কোনো পাহাড় থেকে চিৎকারটা আসছে। প্রচন্ড যন্ত্রণায় মানুষ যেমন হাহাকার করে ওঠে, অনেকটা সেরকম। উঠে দাঁড়ালো লাবণ। সময়ে অসময়ে পাহাড়ে এমন অনেক শব্দ শোনা যায়। বুড়ো বুড়িরা বলে এইভাবে পাহাড় নাকি ডাকে। ওই ডাক যে শুনতে পায় সে আর লোকালয়ে ফিরে আসতে পারে না, হারিয়ে যায় পাহাড়ে। ক্রমশ সতর্ক হয়ে ওঠে লাবণের চাহনি। কাইমিনের ভুরু বাঁকানো হাসি হাসি মুখটা ভেসে ওঠে চোখের সামনে। এমন সময় আবার চিৎকারটা কানে আসে। না, আর এখানে নয়, লোকালয়ে ফিরতে হবে। এখনই পাহাড়ে হারিয়ে যাওয়ার দিন আসেনি। কাইমিন ওর জন্য অপেক্ষা করে আছে, ফিরতে ওকে হবেই। মির্চি বাংলা অরিজিনালস এর বিশেষ নিবেদন ক্রাইম কথা। সব চরিত্র কাল্পনিক নয়। আজকের পর্ব দ্য হানিমুন মার্ডার। তদন্ত বৃত্তান্ত সুরবেগ বিশ্বাস। অডিও নাট্যরূপ হিন্দোল সরকার। আবহ, ধ্বনি পরিকল্পনা ও পরিচালনা সহায়তা দীপক রায়। পরিচালনা অরুণিমা দে। গল্প পাঠে সৌম্যাদিত্য মুখার্জি। ক্রাইম কথায় শুনুন দ্য হানিমুন মার্ডার। নমস্কার, আমি সৌম্যাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা। সব চরিত্র কাল্পনিক নয়। আজ যে কাহিনী আপনাদের শোনাবো তাতে প্রেম আর বিশ্বাসঘাতকতা পরস্পরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। এ কাহিনী একদমই পুরনো নয়, বরং অতি সাম্প্রতিক। আপনারা অনেকেই খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় এই কেস সম্পর্কে অল্প বিস্তর জেনেছেন। আজ আপনাদের সামনে আমি তুলে ধরব কেসটার সূক্ষ্মাতি সূক্ষ্ম সব নেপথ্য কাহিনী, যার অনেক কিছুই হয়তো আপনাদের কাছে পৌঁছয়নি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্রাইম কথা এপিসোড 5। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট লাউঞ্জে ছেলে তিনটের সঙ্গে আলাপ হলো প্রিয়াঙ্কা আর রাহুল ত্রিপাঠীর। ওদের শহরের ছেলে, অর্থাৎ ইন্দোর, মধ্যপ্রদেশ। দিন 10 আগে বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা আর রাহুলের। পারিবারিকভাবে সম্বন্ধ করে বিয়ে। এখন ওরা হানিমুনে যাচ্ছে। রাহুলের ইচ্ছে ছিল সিকিম যাওয়ার। ফুলশয্যার রাতেই নিজের ইচ্ছের কথা নববধূকে বলেছিল রাহুল, চলো না সিকিম ঘুরে আসি। বৃষ্টিতে সিকিম? ওদিকে তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ থাকে এখন। এই তার চেয়ে চলো না মেঘালয় ঘুরে আসি। কথা বলতে বলতে প্রিয়াঙ্কার কাছে সরে এসেছিল রাহুল। আলতো করে হাত রেখেছিল স্ত্রীর হাতে। রাহুলের এই ব্যবহারে একটু যেন সিটিয়ে গেছিল প্রিয়াঙ্কা। রাহুলের চোখে চোখ রেখে বলেছিল, আমার না তোমাকে কিছু বলার আছে।
কি? আমি মেঘালয় কেন যেতে চাই জানো? কেন? ফেরার পথে আসামের কামাখ্যায় আমি পুজো দেব। আমি একটা ব্রত রেখেছিলাম বিয়ের আগে। কি ব্রত? লাজুক হাসি নেমে এলো প্রিয়াঙ্কার চেহারায়। সে বলল, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে আমি কামাখ্যার মন্দিরে গিয়ে পুজো দেব, আর যতদিন না পুজো দিতে পারছি আমি তোমাকে স্পর্শ করব না। ও, এই ব্রত। তুমি আমাকে স্পর্শ করবে না? আচ্ছা, আমি তো করতে পারি। কি পারি তো? রাহুলের খুনসুটি সহজেই বুঝতে পারল প্রিয়াঙ্কা। চেহারায় কপট অভিমান ফুটিয়ে তুলে বলল, তুমি চাইলে আমি তো আর বারণ করার কেউ না, কিন্তু তারপর যদি আমার কিছু হয়ে যায় তখন কিন্তু মাথা ঠুকলেও এই প্রিয়াঙ্কাকে আর পাবে না। না বাবু, থাক, খামোখা মাথা ঠুকতে যাব কেন আমি? তার চেয়ে চলো মেঘালয়েই যাই, সিকিম পরে কখনো যাওয়া যাবে। ইন্দোর থেকে মেঘালয়ের ডিরেক্ট ফ্লাইট পাওয়া গেল না। ট্রেনে যাওয়ার ইচ্ছা দুজনের কারোরই ছিল না। প্রায় 2 দিনের পথ, অতক্ষণ ট্রেনে বসে থাকার কোনো মানেই হয় না। তার উপর ডিরেক্ট ট্রেন নেই, গুয়াহাটি নেমে আবার অন্য ব্যবস্থা দেখতে হবে। শেষমেশ ঠিক হলো ওরা প্লেনে চেপে প্রথমে যাবে ইন্দোর থেকে ব্যাঙ্গালোর, তারপর ব্যাঙ্গালোর থেকে শিলং। ব্যাঙ্গালোর থেকে আবার ডিরেক্ট ফ্লাইট একরকম নেই, কলকাতায় একটা লেওভার দিতে হবে। এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টেই ছেলে 3টের সঙ্গে আলাপ হলো ওদের। 3জনেই বয়সে তরুণ, 22 থেকে 24 বছর বয়স হবে। রাহুলের চেয়ে বড়জোর বছর 3-4 ছোট। দুটো ছেলের বাড়ি ইন্দোরের রবীন্দ্রনগর কলোনিতে, অন্য একজনের পটেল নগর। রাহুলের বাড়ি থেকে কিলোমিটার 4 দূরে। রাহুল আর প্রিয়াঙ্কা যখন জানতে পারল ওরাও মেঘালয় ঘুরতে যাচ্ছে, দ্রুতই আলাপ জমে উঠল। ছেলে 3টের মধ্যে সবচেয়ে বড় জয়রাজ দ্বিবেদী। বেশিরভাগ কথা সেই বলছিল। এক পর্যায়ে প্রিয়াঙ্কার হাতের শুকনো মেহেন্দির দিকে ইশারা করে বলল, ও, তোমরাও মেঘালয় যাচ্ছ? দারুণ জায়গা, তোমাদের কিন্তু খুব ভালো সময় কাটবে। রাহুল বলল, মেঘালয় প্রিয়াঙ্কার চয়েস, আমি চেয়েছিলাম সিকিম যেতে। ও, কিন্তু সিকিমে কিন্তু এখন একদম মজা পাবেন না। মানে রাস্তাঘাট ভাঙা, কাদা, যখন তখন ল্যান্ডস্লাইড। ওই চত্বর সম্পর্কে বেশ ভালো ধারণা আছে মনে হচ্ছে তোমার। সে একটু আছে, বেশ কয়েকবার গেছি। আসলে আমি হচ্ছি যাকে বলে বাউন্ড টু মাউন্টেন। এই জন্ম ইন্দোরের এক এঁদো গলিতে, কিন্তু ছোটবেলা থেকে এই পাহাড় নিয়ে এক অদ্ভুত ফ্যাসিনেশন মশাই, আর সেই জন্যই সময় সুযোগ পেলেই চলে যাই। এবার প্রিয়াঙ্কা কথা বলল। সে এতক্ষণ চুপচাপ কোল্ড কফি খাচ্ছিল। প্রিয়াঙ্কা বলল, আপনি মেঘালয় গেছেন আগে? হ্যাঁ, কেন যাব না? ও, তাহলে একটু সাজেস্ট করুন না, কোথায় কোথায় ভালো ঘোরার জায়গা আছে। আসলে ইউটিউব ব্লগ ঘেটে অনেকগুলো জায়গা খুঁজে পেয়েছি, কিন্তু সব জায়গায় দেখলাম এই টাইমে খুব ক্রাউডেড থাকে। জয়রাজ খানিকক্ষণ চুপচাপ ভাবল, তারপর বলল, হ্যাঁ, তোমরা বরং ওয়ে সরডাঙ্গার দিকটায় যেতে পারো। চেরাপুঞ্জি থেকে এই মোটামুটি 10-15 কিলোমিটার। ওদিকটায় কিন্তু ভিড় একটু কম থাকে। লোকে চেরাপুঞ্জিতে ভিড় করে, কিন্তু তার আশপাশের কিছু স্পট একদম ফাঁকা থাকে। এই আমরাও কিন্তু ওদিকটাতেই যাব। নামটা কি বললে? ওয়েসাওডাং, তাই তো? বেশ বেশ, চেষ্টা করব আমরা। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়েছে ইতিমধ্যেই। উঠে পড়ল ওরা সবাই। এক ফাঁকে জয়রাজের সঙ্গে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলল, আচ্ছা, তাহলে ওয়েসাওডাং গেলে কিন্তু আপনাকে ফোন করব, একসঙ্গে ঘোরা যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে ওই কথাই রইল, ওখানে দেখা হচ্ছে। মেঘালয়ের কোথায় কোথায় ওরা ঘুরবে, কোন হোটেলে থাকবে, এ সব কিছুই প্রিয়াঙ্কা আগে থেকেই ঠিক করে নিয়েছিল। রাহুল এসব বিষয়ে অতটা বোঝে না। বাড়ির ছোট ছেলে সে, সবার আদরেই বড় হয়েছে। জীবনে চলার পথে এত প্ল্যান পরিকল্পনা করে এগোনোটা ঠিক তার ধাতে সয় না। বরাবরই বড়দা মেজদা গুরুত্বপূর্ণ কাজগুলো দায়িত্ব নিয়ে করে দিয়েছে। রাহুল খেয়ালও করেনি। ওকে কেউ কখনো চাপও দেয়নি জীবনের জটিলতা খোঁজার। অন্যদিকে কলেজ পাশ করার আগে থেকেই বাবার প্লাইউড কারখানার ব্যবসা সামলায় প্রিয়াঙ্কা। সে বরাবরই হিসেবি, রোজকার পৃথিবীটাকে অনেক কাছ থেকে দেখেছে। চটপটে স্বভাবের এই মেয়েটিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল রাহুল।
এই তো মাস চারেক আগের কথা। এক আত্মীয়ের মারফত প্রিয়াঙ্কার খোঁজ পেয়েছিল রাহুলের বাবা মা। প্রাথমিক কথাবার্তার পর দুই পরিবারই বিয়েতে সম্মতি জানালো। তারপর একদিন ইন্দোরের এক কমিউনিটি হলের সাউন্ড বক্সে বেজে উঠল বিসমিল্লাহ খাঁর সানাই। শিলং এয়ারপোর্টের বাইরে খুব একটা ভিড় নেই, অল্প কিছু গাড়ি ইতস্তত দাঁড়িয়ে আছে এদিক সেদিক। আশেপাশে বিশাল প্রাচীরের মতো মাথা তুলে রয়েছে অসংখ্য পাহাড়। এয়ারপোর্টের বাইরে পা রাখতেই এক পশলা হিমেল আনন্দ ছুঁয়ে গেল রাহুলকে। প্রেম তার জীবনে আগেও এসেছে, তবে এমন সমর্পণ এই প্রথম টের পেল রাহুল। বাড়ি ছেড়ে, চেনা শহর ছেড়ে ভালোবাসার মানুষের সঙ্গে এত দূর পাড়ি দেওয়া আগে কোনো দিন হয়ে ওঠেনি রাহুলের। জয়রাজরা বিদায় নিল। ওরা এবার যাবে চেরাপুঞ্জি। যাওয়ার আগে অবশ্য আরও একবার মনে করিয়ে গেল রাহুল আর প্রিয়াঙ্কাকে। এই নামটা কিন্তু মনে রাখো, ওয়ে সডাং, ফ্যান্টাস্টিক জায়গা। ভালো কথা, রেনকোট এনেছো তো? জয়রাজের কথা শুনে জিভ কাটল প্রিয়াঙ্কা, বলল, ই বাবা, একদম ভুলে গেছি। আচ্ছা, এখানে কোথায় পাবো বলতে পারেন? হে, এখানে কিন্তু পাবে না, পেলেও একদম ভালো নয়। গাড়ি করে শিলং শহরের দিকে চলে যেও, 1-1.5 ঘন্টার রাস্তা, ওখান থেকে তুলে নেবে। আরও টুকিটাকি যদি জিনিসপত্র লাগে, এই ধরো জুতো, ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, চললাম। গুগল ম্যাপ দেখে এয়ারপোর্টের কাছের একটা ক্যাফেতে ঢুকলো রাহুল আর প্রিয়াঙ্কা। আপাতত যেটা দরকার তা হলো ভরপেট লাঞ্চ। সেই ভোরের ফ্লাইটে ইন্দোর ছেড়েছে ওরা। বাড়ি থেকে বেরিয়েছে শেষ রাতে। তারপর আর পেটে তেমন কিছুই পড়েনি, কেবল ব্যাঙ্গালোর এয়ারপোর্টের একটা কোল্ড কফি আর প্লেনে দেওয়া খাবার। ওতে কি আর খিদে মেটে? এয়ারপোর্ট থেকে মিনিট 5 হাঁটা দূরত্বে ব্লু স্প্রিং ক্যাফে। লোকাল আর সাউথ ইন্ডিয়ান দু ধরনের খাবারই পাওয়া যায়। ওখানেই ঢুকলো ওরা দুজনে। খাবার দাবার খেয়ে রাহুল প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো, अब बोलिए कहाँ जाना है? इंदौर বসে তো কিছুই খুলে বললে না, সবই নাকি সিক্রেট সারপ্রাইজ। আচ্ছা, এবার তো বলো। আরে বলছি বাবা, বলছি। আপাতত আমরা যাব ওমিয়াম লেক, ওখানে একদিন থাকবো, আর তারপর যাব। এত দূর বলে লাস্যময়ী ভুরু বাঁকিয়ে থামল প্রিয়াঙ্কা। রাহুলের চেহারায় জমে থাকা আগ্রহ মেপে নিল একবার। প্রিয়াঙ্কাকে থেমে যেতে দেখে হকচকিয়ে গেল রাহুল। তড়িঘড়ি সে বলল, কি হলো বলো, তারপর কোথায় যাব? अरे बाबा, थोड़ा धीरज रखो, जल्दी क्या है जनाब? শুকনো মুখে বিড়বিড় করে রাহুল বলল, না, জলদির আর কি, কামাখ্যা না যাওয়া পর্যন্ত তো ভাগ্যদেবী আমার উপর সুপ্রসন্ন হবেন না। প্রিয়াঙ্কা সবই শুনতে পেল, তবু না শোনার ভান করে জিজ্ঞেস করলো, এই কি বললে? শুনতে পেলাম না। রাহুল আহত শাবকের মতো মিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, না না, কিছু না। বুঝি বুঝি, সব বুঝি বর্মশাই। একটু অপেক্ষা করো, সবুরে মেওয়া ফলে। আচ্ছা চলো, ওঠা যাক, গাড়ি বুক করতে হবে। এখনই কি পুরো ট্রিপের জন্য গাড়ি বুক করে নেবে? না না, আপাতত ওমিয়াম পর্যন্ত যাই না, তারপর ওখান থেকে ভাগ ভাগ করে গাড়ি বুক করে নেব। খাওয়া দাওয়ার পর গাড়ি বুক করে 8 ঘন্টার মধ্যে উমিয়ামের রাস্তায় বেরিয়ে পড়ল ওরা দুজন। শিলং শহরটা উমিয়াম ছাড়িয়ে আরেকটু সামনে। ড্রাইভারকে বলাই ছিল ওরা আগে শহরে যাবে, কিছু কেনাকাটা করবে, তারপর আবার উমিয়াম ফেরত আসবে। প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা দেখেছিল মেঘ জমেছে আকাশে। এতক্ষণে ঝিরঝির বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি যদিও ইন্দোর শহরের বৃষ্টির মতো ময়লা নয়। ড্রেনের কালো জল, নোংরা আবর্জনা ভেসে ওঠে না এই বৃষ্টির জলে। পৃথিবীর কোনো পাপ যেন পাহাড়ের এই বর্ষাকে স্পর্শ করতে পারেনি এখনো। গাড়ির কাঁচ তুলে দিয়ে প্রিয়াঙ্কা বলল, ভাবছি ওয়ে সডাং যাব, ওখানে অনেকগুলো ঝর্ণা দেখলাম বুঝলে। একটা গান গুনগুন করছিল রাহুল।
এতদিন সে সিনেমা সিরিজেই এমন দৃশ্য দেখেছে। প্রেমিক প্রেমিকার গাড়ি বৃষ্টি ছুঁয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ি পথে, ক্রমশ দূরে সরে যাচ্ছে ক্যামেরা। একসময় ওরা অদৃশ্য হয়ে যাচ্ছে, তারপর শুরু হচ্ছে গান। আজ রাহুল নিজেই এমন একটা দৃশ্যের মূল চরিত্র। পাশে যে মেয়েটি বসে আছে তার সঙ্গে মিলে সারা জীবন ধরে এমন দৃশ্য খুঁজে আনবে সে। প্রিয়াঙ্কার কথা শুনে গান থামালো রাহুল, বলল, বেশ তো, চলো। চেরাপুঞ্জি থেকে কাছে না? হ্যাঁ, ওই 12-13 কিলোমিটার হবে মনে হয়। ও, তাহলে তো কাছেই। আজ রাতে দেখে নেবো, বুঝলে, ওখানে কি কি হোমস্টে আছে। আচ্ছা, ওই ছেলেটাকেই তো ফোন করা যেতে পারে। কে? ওই জয়রাজ? হ্যাঁ, ওরাও তো ওদিকেই যাবে বললো। ওদের জানাশোনা কোনো হোমস্টে আছে কিনা একবার জেনে নি। প্রিয়াঙ্কা মাথা দুলিয়ে বলল, না না, থাক থাক, ছেড়ে দাও। চিনি না, জানি না, আবার কেমন কি হোমস্টের খোঁজ দেবে, যদি আবার আমার পছন্দ না হয়। তার চেয়ে চলো আমরাই কিছু একটা বুক করে নেব। যদি ওখানে পেয়ে যাই তাহলে একসঙ্গে ঘুরবো খন। কয়েকটা ভালো ভালো ছবি তুলে দিতে বলবো, শুধু আমাদের দুজনের। শুধু কি আর সেলফি দিয়ে কাজ চলে বলুন বর্মশাই? এটা ভালো বলেছ। উমিয়াম লেকে একদিন কাটিয়ে আবার বেরিয়ে পড়ল রাহুল আর প্রিয়াঙ্কা। যে হোমস্টেতে ওরা ছিল ওখান থেকেই গাড়ির ব্যবস্থা করে দিল। উমিয়াম থেকে চেরাপুঞ্জি 3 ঘন্টার রাস্তা। ব্রেকফাস্ট করে বেরিয়ে লাঞ্চের আগেই চেরাপুঞ্জি পৌঁছে গেল দুজন। আপাতত একদিন ওরা ঘুরবে চেরাপুঞ্জির আশপাশে পায়ে হেঁটে। হানিমুনে এসে টানা এত জার্নি করতে কার ভালো লাগে? গাড়িতে আস্তে আস্তে রাহুলই কথাটা বলল প্রিয়াঙ্কাকে, আমরা কিন্তু চেরাপুঞ্জিতে একদিন থাকছি, তারপর নেক্সট যেখানে তুমি নিয়ে যাবে। রোজ রোজ গাড়িতে করে ঘুরতে ভালো লাগে না। আজ আর কাল আমরা পায়ে হেঁটে চেরাপুঞ্জি ঘুরবো, তারপর আবার গাড়ি। মুচকি হেসে ভুরু নাচিয়ে প্রিয়াঙ্কা বলল, আচ্ছা ঠিক আছে, আজ আর কাল নো ছুটোছুটি, অনলি হাঁটি হাঁটি পা পা, ঠিক আছে? জুলু জুলু চোখে প্রিয়াঙ্কার ভুরুর দিকে তাকালো রাহুল। মনে মনে সে সাপসাপান্ত করে পৃথিবীর সেই সব ব্রত সাধনাকে যা প্রেমিকের থেকে প্রেমিকাকে দূরে সরিয়ে রাখে, যদিও সঙ্গে সঙ্গে আবার নিজেকে সামলেও নেয়। ব্রত ভঙ্গ হলে যদি প্রিয়াঙ্কার কিছু হয়ে যায়। একদিন চেরাপুঞ্জি ঘুরে তারপর ওরা পৌঁছল ওয়ে সাওডাং, যেখানে পাহাড়ে পাহাড়ে কান পাতলে শোনা যায় লৌকিক অলৌকিক সব প্রেমের কাহিনী। যে গাড়িতে চেপে ওরা ওয়ে সাওডাংয়ে এলো সেই গাড়ির ড্রাইভারই শোনালো 2-3টে গল্প। ওয়ে সাওডাংয়ের পাহাড়ে নাকি এমন একটা গাছ আছে যা আদতে মৃত্যুলোক আর মর্তের সিঁড়ি। প্রেমে বিচ্ছেদ ঘটার পর যারা মারা যায় ওই গাছ তাদের নিয়ে যায় মৃত্যুর ওপারে। রাহুল আর প্রিয়াঙ্কা যখন ওয়ে সাওডাং পৌঁছল ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। ঝর্ণার রাস্তা থেকে আরো কিলোমিটার 2 এগিয়ে ওদের হোমস্টে। ওদের নামিয়ে দিয়ে গাড়ি ফিরে চলল চেরাপুঞ্জির পথে। আর রাহুল এবং প্রিয়াঙ্কা সদ্য বিবাহিত ইন্দোরের 2 যুবক যুবতী পা বাড়ালো হোমস্টের রিসেপশনের দিকে। তার একদিন পর হঠাৎই কর্পূরের মতো উবে গেল ইন্দোরের এই সদ্য বিবাহিত দম্পতি। শোরগোল পড়ে গেল 2 বাড়িতে। যোগাযোগ করা হলো মেঘালয় পুলিশের সঙ্গে। রাহুলের মা লক্ষ্মী রানীর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল প্রিয়াঙ্কার 25শে মে সকালবেলায়। ছেলেকে ফোনে না পেয়ে প্রিয়াঙ্কাকে কল করেছিলেন তিনি। প্রিয়াঙ্কা বলেছিল, হ্যালো। হ্যাঁ মা, বলুন। হ্যালো প্রিয়াঙ্কা, তোমরা কোথায়? আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি, অনেক উঁচুতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে কিন্তু তোমাদের পাচ্ছিলাম না তো, মানে রাহুলের ফোন বন্ধ কেন? রাহুল আমার সামনেই হাঁটছে। আসলে আমরা জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে হাঁটছি তো কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ মা, আমরা একটু সিগন্যাল পেলে তারপর ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে, করো কিন্তু। হ্যাঁ, রাখলাম। সারাটা দিন পেরিয়ে যাওয়ার পরও যখন রাহুল বা প্রিয়াঙ্কা কেউই কল ব্যাক করল না, তখন চিন্তায় পড়লেন লক্ষ্মী রানী দেবী। সেদিন সন্ধ্যায় রাহুলের দাদা রঞ্জিতকে ডেকে সবটা বললেন।
চেরাপুঞ্জিতে ওরা কোন হোটেলে উঠেছিল তা রঞ্জিত জানত। ওখানেই ফোন করল রঞ্জিত, ভাইয়ের খোঁজ জানতে চাইল। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছোট ভাই রাহুল ত্রিপাঠী আর তার স্ত্রী আপনাদের হোটেলেই উঠেছিল 22 তারিখ থেকে। সকাল থেকে ওদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, একটু দেখবেন প্লিজ। রিসেপশনের ছেলেটি লগবুক চেক করে বলল, রাহুল ত্রিপাঠী, ইয়েস ইয়েস, রাহুল ত্রিপাঠী আর প্রিয়াঙ্কা ত্রিপাঠী 24 তারিখ চেক আউট করে গেছেন। হ্যাঁ জানি, কিন্তু চেরাপুঞ্জি থেকে বেরিয়ে ওরা কোথায় গেছে তা আমরা ঠিক জানি না। মানে আপনারা কিছু জানেন? কারণ মানে হোটেল থেকে গাড়ি যদি ব্যবস্থা করে দিয়ে থাকে, সেই ড্রাইভারের নাম্বার বা আপনাদের কাছে কোনো খোঁজ খবর আছে কিনা প্লিজ একটু দেখুন না, মানে যদি কোনোভাবে একটু যোগাযোগ করা যায়। না স্যার, এটা ঠিক বলতে পারছি না, সরি, আমি জানি না। ওনারা হোটেল থেকে গাড়ি বুক করেননি, সম্ভবত বাইরে থেকে করেছেন। আচ্ছা ঠিক আছে, কিছু জানতে পারলে জানাবেন প্লিজ। ঠিক আছে, আমি রাখছি। অগত্যা আর কোনো রাস্তা না পেয়ে রঞ্জিত এবার যোগাযোগ করল মেঘালয় পুলিশের সঙ্গে। মেঘালয় পুলিশও বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি নিয়ে তদন্ত শুরু করল। ভিন রাজ্যের টুরিস্ট এসে এমনভাবে নিরুদ্দেশ হয়ে গেল, এই ঘটনা মেঘালয় দুর্লভ। ল অ্যান্ড অর্ডার নিয়ে বেশ ভালো রকম গর্বই ছিল মেঘালয় পুলিশের। রাহুল আর প্রিয়াঙ্কার এমনভাবে হারিয়ে যাওয়া সেই গর্বে আঘাত করল। রঞ্জিতকে পুলিশ জানালো 2 দিনের মধ্যেই ওরা খুঁজে এনে দেবে রাহুল আর প্রিয়াঙ্কাকে। যদিও 2 দিন নয়, 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও রাহুল বা প্রিয়াঙ্কা কারোরই কোনো খোঁজ মিলল না। বিষয়টা ততদিনে আর শুধুমাত্র 2 জন পর্যটক হারিয়ে যাওয়াতে দাঁড়িয়ে থাকেনি। ন্যাশনাল নিউজ চ্যানেল, খবরের কাগজ, সব জায়গাতেই উঠে এসেছে রাহুল আর প্রিয়াঙ্কার নিরুদ্দেশের রিপোর্ট। ওদের বাড়ি থেকে বারবার দাবি করা হলো কেসটাকে সিবিআইকে দিয়ে দেওয়ার জন্য। 2 পরিবারই দোষারোপ শুরু করল মেঘালয় পুলিশকে। দুজন ভিন রাজ্যের পর্যটক ঘুরতে গিয়ে এভাবে সপ্তাহের উপর নিরুদ্দেশ হয়ে পড়ে আছে, এমন ঘটনা সাম্প্রতিক সময়ে দ্বিতীয়টি ঘটেনি। শেষে 4 জুন বিকেলে মেঘালয় পুলিশের ড্রোনে ধরা পড়ল এক বিভৎস দৃশ্য। রঞ্জিত যেদিন পুলিশকে ফোন করেছিল সেদিন থেকেই খোঁজ শুরু করেছিল মেঘালয় পুলিশ। রাহুল আর প্রিয়াঙ্কা চেরাপুঞ্জি থেকে বেরিয়ে কোথায় গেছে সে খবর সহজেই পেয়ে গিয়েছিল পুলিশ। ওয়ে সাও ডাঙের পাহাড়ি জঙ্গলে পরদিন সকালবেলা থেকেই উড়েছিল পুলিশের ড্রোন। 4 জুনের ছবিতে দেখা গেল পাহাড়ের ঢালে অনেক নিচে পড়ে আছে এক পুরুষের রক্তমাখা দেহ। দেহটা 2 পাহাড়ের খাঁজে আড়াআড়িভাবে পড়ে আছে। 10 দিন নিখোঁজ থাকার পর অবশেষে রাহুল ত্রিপাঠীর হদিশ পেল মেঘালয় পুলিশ। রাহুলের পিঠে কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে 2 বার। হাওয়া, মাটি আর বৃষ্টির জল লেগে পচে উঠেছে ক্ষতের আশপাশের মাংস। মৃতদেহের আশপাশে ঘুরঘুর করছে অসংখ্য পোকা। প্রিয়াঙ্কা ত্রিপাঠী যদিও তখনও নিরুদ্দেশ। প্রিয়াঙ্কাকে পাওয়া গেল আরো 2 দিন পর, তবে মেঘালয় নয়, পাওয়া গেল উত্তরপ্রদেশের গাজীপুরে হাইওয়ের একটা ধাবায়। বিধ্বস্ত, ক্লান্ত। তখন রাত 8:30। ধাবার প্রৌঢ় মালিক মেরাজ হোসেন ক্যাশ কাউন্টারে বসেছিলেন। হঠাৎ এক যুবতী এসে দাঁড়ালো তার সামনে। ময়লা চেহারা, পরনের শাড়ি ছেঁড়া, হাত পা কাঁপছে। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, প্রিয়াঙ্কার শরীরে তখন প্রচন্ড তাপ। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আমার ফোনটা না হারিয়ে গেছে। আমি বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি আমি একটা নাম্বার বলবো, আপনি একটু
কল করে দেবেন প্লিজ। প্রিয়াঙ্কার অবস্থা দেখে দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না ধাবার মালিক, ফোনটা এগিয়ে দিলেন। বাড়িতে ফোন করেই কান্নায় ভেঙে পড়ল প্রিয়াঙ্কা। ভাঙা ভাঙা গলায় সবটা খুলে বলল, রাহুল। হ্যালো হ্যালো হ্যালো, তুই কোথায়? কাঁদছিস কেন? রাহুলকে ওরা মেরে ফেলেছে মা। মা কি বলছিস? আমাকেও খুব মারধর করেছে। কে মারধর করেছে তোকে? আমাকে আমাকে বেহুশ করে রেখেছিল। আমি 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 জানি না। তুই কেমন আছিস? তুই ঠিক আছিস তো? এখন কোথায় আছিস আগে বল। কাল রাতে ওরা আমাকে একটা স্টেশনের পাশে নামিয়ে দেয়। আচ্ছা, তখন আমার তেমন হুঁশ ছিল না। আচ্ছা, সকালে বুঝলাম ওটা বালিয়া স্টেশন। আমি কোথায় যাব বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম বারাণসী চলে যাই। বারাণসী? কিন্তু ভুল করে গাজীপুরের বাসে উঠে গেছি। মা, তুই এখন কোথা থেকে ফোন করছিস? আমি জানি না মা, আমি জানি না ওরা কারা। কাঁদছিস কেন? তুই ঠিক আছিস তো মা? তুই কোথায় আছিস? আমি যাব। হাইওয়ের ধারে একটা ধাবায় বসে আছি। আচ্ছা আচ্ছা, গাজীপুর। ও বাবা, দাঁড়া, দেখছি কি করতে পারি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমরা সবাই আসছি, দাঁড়া, আসছি। ঘণ্টা খানেকের মধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ উদ্ধার করল প্রিয়াঙ্কাকে। খবর দেওয়া হলো মেঘালয় পুলিশকেও। পরদিন সকালে গাজীপুরে এসে পৌঁছল মেঘালয় পুলিশের একটা টিম, যে টিম এতদিন তদন্ত করছিল এই কেসের। টিমের নেতৃত্ব দিচ্ছিলেন সোহরা থানার ইন্সপেক্টর তাওহান লিংদো। 2 ঘন্টার টানা জিজ্ঞাসাবাদের পর মুহূর্তের মধ্যেই বদলে গেল সমস্ত পরিস্থিতি। রাহুল ত্রিপাঠী খুনের অভিযোগে মেঘালয় পুলিশ গ্রেফতার করল প্রিয়াঙ্কা ত্রিপাঠীকে। সেই দিনই ইন্দোর থেকে গ্রেফতার করা হলো আরো 4 জনকে, যাদের মধ্যে 3 জন খুন করেছিল রাহুলকে, আর একজন ইন্দোরে বসে ইনস্ট্রাকশন দিচ্ছিল সবাইকে কখন কি করতে হবে। তারা কারা সেটা বলার আগে আপনাদের আমি শোনাবো এই ঘটনার নেপথ্য কাহিনীগুলো। কিভাবে এবং কেন খুন হয়েছিল রাহুল ত্রিপাঠী, কেনই বা প্রিয়াঙ্কা খুন করেছিল নিজের স্বামীকে। তো চলুন এবার সেই গল্প শুরু করা যাক। তার জন্য অবশ্য আমাদের কয়েক মাস পিছিয়ে যেতে হবে। তখন সবে রাহুল আর প্রিয়াঙ্কার বিয়ের কথা চলছে। 21শে মার্চ 2025। সেদিনই প্রথম মায়ের কাছে নিজের ভালোবাসার কথা খুলে বলল প্রিয়াঙ্কা। গত সপ্তাহে রাহুলের বাড়ির লোকজন এসেছিল এই বাড়িতে। প্রিয়াঙ্কাকে ওদের পছন্দ হয়েছে, রাহুলকেও পছন্দ হয়েছে প্রিয়াঙ্কার মা বাবার। রাহুলের ব্যাপারে একদম শুরুতে যখন প্রিয়াঙ্কার মা সীমা চতুর্বেদী জেনেছিলেন, তখনই মেয়েকে নিয়ে এক নামকরা জ্যোতিষীর কাছে গিয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কার হাত দেখে জ্যোতিষী বলেছিলেন, এ মেয়ের সংসার জীবন উজ্জ্বল। কোনো বাধা বিপত্তি আসবে না তো গুরুজি? না না, দুজনে তো পুরো রাজ্যটা কাছে। পাত্রপাত্রের কোষ্ঠী বিচার করে বিয়ের পক্ষেই মত দিয়েছিলেন জ্যোতিষী। মূলত তারপর থেকেই রাহুলকে যেন আরো বেশি পছন্দ হয়ে যায় প্রিয়াঙ্কার মা বাবার। যদিও তাদের মেয়ের আদৌ পছন্দ হয়েছে কিনা সে ব্যাপারে তারা আর কোনো খোঁজ খবর করতে চাননি। ত্রিপাঠী পরিবারের সঙ্গে কথাবার্তা বলে দ্রুতই বিয়ের দিন ঠিক করে ফেললেন সীমা দেবী। 9 মে বিয়ে। অনাগত বিপদের ছায়া দেখতে পেয়ে এবার শিউরে উঠল বছর 23-এর প্রিয়াঙ্কা চতুর্বেদী। ছুটে গেল মায়ের কাছে। মায়ের হাত ধরে সে বলল, মা 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 আমি রাহুলকে বিয়ে করব না মা। আঁতকে উঠলেন সীমা চতুর্বেদী। মেয়ে এ কি বলছে? তিনি বললেন, হ্যাঁ কেন? আমাদের
আমাদের জাতের ছেলে, কুষ্টি মিলে গেছে, বিয়ে কেন করবি না? মা, আমি একজনকে ভালোবাসি। মনে মনে এই ভয়টাই পেয়েছিলেন সীমা। ইদানিংকালের ছেলে মেয়ের এই এক ফ্যাশন হয়েছে, যখন তখন যাকে তাকে এরা ভালোবেসে ফেলে। একটু বিরক্ত কণ্ঠেই তিনি জিজ্ঞেস করলেন, কাকে ভালোবাসিস? সুরেশ। সুরেশ মানে আমাদের কারখানায় যে ছেলেটা কাজ করে? হ্যাঁ। এরপর প্রিয়াঙ্কাদের বাড়ির অন্দরে যে দৃশ্যের অবতারণা হলো তা আপনারা অনেক সিনেমা বা সিরিজে দেখেছেন। সীমাদেবী বিরক্ত কণ্ঠে বললেন, ওই ফোজকে ছোড়াটাকে তুই ভালোবাসিস? কি আছে ওর? না আছে টাকা পয়সা, না জানে ভালো পড়াশুনো, রাহুলের পাশে ওর দাঁড়ানোর যোগ্যতা আছে? সেসব আমি জানতে চাই না। আমি ওকে ভালোবাসি মা, আর আমি ওকেই বিয়ে করতে চাই। রাহুলের ফ্যামিলির সঙ্গে আমাদের কথাবার্তা হয়ে গেছে, এখন এসব ঢং করলে হবে না প্রিয়াঙ্কা। রাগে গাল লাল হয়ে উঠল প্রিয়াঙ্কার। মায়ের চোখে চোখ রেখে এবার সে বলল, ঠিক আছে, ঠিক আছে মা, দিচ্ছ দাও, কিন্তু দেখে নিও ওই রাহুলের আমি কি হাল করি। সীমা দেবী অবশ্য মেয়ের এই হুমকিকে তেমন একটা পাত্তা দিলেন না। বিয়ের আগে সব মেয়ে ওরকম একটু আধটু বলে। তাছাড়া উনি মনে মনে ভাবলেন, বিয়ের পর স্বামীর আদর পেলে প্রিয়াঙ্কা সব ভুলে যাবে। নিজের জেদি মেয়েকে চিনতে একটু ভুল করে ফেলেছিলেন সীমা চতুর্বেদী। প্রিয়াঙ্কার বাবা প্রদীপ চতুর্বেদী ইন্দোর শহরের বেশ বড় একজন ব্যবসায়ী। সুরেশ ওদের প্লাইউড কারখানার একজন কর্মচারী, হিসেবপত্র দেখাশোনা করে। একসময় একই কলেজে পড়তো প্রিয়াঙ্কা আর সুরেশ। তখনও প্রিয়াঙ্কার বাবার কারখানায় চাকরি নেয়নি সুরেশ। প্রিয়াঙ্কা তখন অনার্স 3rd ইয়ারে পড়ে। কলেজ ক্যান্টিনে আলাপ হলো সুরেশের সঙ্গে। 2-3 মাস ঘুরতে না ঘুরতেই সেই আলাপ বদলে গেল বন্ধুত্ব, আর তারপর প্রেম। ততদিনে কলেজ শেষ হয়েছে, ভাটা পড়েছে দুজনের দেখা সাক্ষাতে। কলেজে থাকাকালীনই বাবার প্লাইউড কারখানার দেখাশোনার দায়িত্ব নিয়েছিল প্রিয়াঙ্কা। সুরেশ তখনও বেকার। বুদ্ধিটা প্রথম এসেছিল প্রিয়াঙ্কার মাথাতেই। সুরেশকেও বলল, এই সুরেশ, শোনো না, তুমি প্লাইউড কারখানায় কাজ করবে? তোমাদের? হ্যাঁ, রাজি থাকলে বলো, বাবাকে আমি এক্ষুনি বলছি, ব্যবস্থা করে দেবে। কি কাজ? অ্যাকাউন্টেন্ট। তুমি এখানে কাজে ঢুকলে আমাদের দেখা করার আর চাপ থাকবে না। আর বাবা তেমন একটা আসে না কারখানায়, আমিই থাকি অফিসে। তাহলে আর আমাকে আটকাচ্ছে কে? কবে জয়েন করব? মুচকি হেসে প্রিয়াঙ্কা বলল, আরে দাঁড়াও, বাবার সঙ্গে আগে কথা বলি। পরের সপ্তাহ থেকেই কাজ শুরু করলো সুরেশ। বাকিদের সামনে প্রিয়াঙ্কাকে দিদি বলে ডাকত সে। রাখের দিন কারখানার অন্যান্য কর্মচারীদের সঙ্গে সুরেশকে রাখিও পরিয়েছে প্রিয়াঙ্কা। এসব যদিও উপরে উপরে। কারখানায় প্রিয়াঙ্কার বসার ঘরটা ছিল দোতলায়। মাঝে মধ্যেই হিসেবের খুঁটিনাটি বুঝিয়ে দেওয়ার অছিলায় ওই ঘরে ঢুকত সুরেশ। তারপর প্রিয়াঙ্কার বিয়ের কথা চলছে সুরেশ জানত। টুকটাক পাত্র দেখা হচ্ছে সেটাও ওকে বলেছিল প্রিয়াঙ্কা। দুজনের কেউই অবশ্য বিষয়টাকে পাত্তা দেয়নি খুব একটা। এমনিতেই মেয়েদের বয়স 20 পেরোলেই উপমহাদেশের বাপমায়ের ঘুম ছুটে যায়। কবে মেয়ের বিয়ে দেওয়া যায় সেই চিন্তাতেই তাদের অর্ধেক চুল পেকে যায়। মেয়ে কি চায়, জীবন নিয়ে সে কি ভাবছে, এসব কথা অধিকাংশ মা বাবা কল্পনাতেও প্রশ্রয় দেন না। প্রিয়াঙ্কা আর সুরেশ ভেবেছিল 1-1.5 বছর এরকম পাত্র দেখা চলতে থাক। ততদিনে ধীরে সুস্থে নিজেদের প্রেমের কথা বাড়িতে জানাবে প্রিয়াঙ্কা। কিন্তু তার আগেই এই গল্পে ঢুকে পড়ল রাহুল ত্রিপাঠী। দুম করে রাহুলকে প্রচন্ড পছন্দ হয়ে গেল প্রদীপ আর সীমা চতুর্বেদীর। 2 মাসের মধ্যে কথাবার্তা বলে এনগেজমেন্ট আর বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেলল দুই পরিবার। সীমা চতুর্বেদী মেয়ের মনের কথাকে খুব একটা পাত্তা দেননি সেদিন। বাড়ির আর কাউকে তাই জানানোর প্রয়োজন বোধও করলেন না। তিনি ভেবেছিলেন মেয়ে শুধরে যাবে, কিন্তু আদতে ঘটল ঠিক তার উল্টোটা। সেদিন বিকেলে ইন্দোরের এক নির্জন ক্যাফেতে সুরেশের সঙ্গে দেখা করল প্রিয়াঙ্কা। শুরু হলো এক কুটিল ষড়যন্ত্রের পথ চলা।
সুরেশ, মাকে আমি বলেছি, মা কিছুতেই রাজি নয়, তোমার সঙ্গে কোনোভাবেই বিয়ে দেবে না আমার। তাহলে দাঁড়াও, আমাকেই কিছু একটা করতে হবে। আমি তোমার সঙ্গেই থাকতে চাই সুরেশ। এক কাজ করো, কয়েক মাস সংসার করো, তারপর না হয় ডিভোর্স নিয়ে নেবে। না না, সংসার করার মানে তো ও আমাকে ছোঁবে, আমার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করবে। আমি কিছুতেই তা হতে দেব না। তাহলে চলো কোথাও পালিয়ে যাই। পালিয়ে কোথায় যাব সুরেশ? টাকা পয়সা কোথায়? বাড়ির লোকজন ঠিক আমাদের খুঁজে বের করবে। আমি তো মাকে বললাম তোমার কথা, সব বলেছি আমাদের ব্যাপারে। শুনে তোমার তেলে বেগুনে জ্বলে উঠল। একটা সিগারেট জ্বালালো সুরেশ। মাথাটা দপদপ করছে তার। প্রিয়াঙ্কাকে সে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো খাদ নেই, যেমন খাদ নেই প্রিয়াঙ্কার পারিবারিক বিত্ত বৈভবে। এমনটা নয় প্রিয়াঙ্কার বাবার টাকা পয়সা দেখে ওকে ভালোবেসেছিল সুরেশ, একদমই নয়। কিন্তু ভালোবাসার পর যখন প্রেমিকার ইকোনমিক্যাল স্ট্যাটাসটা জানতে পেরেছিল সুরেশ, মনে মনে খুশি হয়েছিল। বর্তমান বাজারে টাকার দাম না বোঝার মতো নির্বোধ সুরেশ নয়। চুপচাপ কিছুক্ষণ ভাবল সে, তারপর হঠাৎ প্রিয়াঙ্কার চোখে চোখ রেখে সে বলল, ওকে সরিয়ে দেওয়া যায় না পুরোপুরি? কাকে? তোমার হবু স্বামীকে। সেকেন্ডের জন্য প্রিয়াঙ্কার ভুরু জোড়া কেঁপে উঠল। এমন ভয়ঙ্কর কথা যে তার মনেও একবারের জন্য আসেনি তা নয়। গত কয়েকদিনে স্বপ্নে বারবার এমন একটা দৃশ্য ফিরে ফিরে এসেছে। কোনো এক গভীর খাদের কিনারে দাঁড়িয়েছে প্রিয়াঙ্কা আর রাহুল। তারপর এক অসতর্ক মুহূর্তে রাহুলকে ঠেলে খাদে ফেলে দিয়েছে প্রিয়াঙ্কা। যদিও প্রতিবার ঘুম ভাঙার পর সে বুঝেছে কাজটা আদতে কতটা জটিল আর দুরূহ। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিয়াঙ্কা বলল, আমিও অনেকবার ভেবেছি সুরেশ, কিন্তু কাজটা করব কিভাবে? অত সহজ নাকি? না, সহজ নয়, আবার কঠিনও নয়। একটা ঠিকঠাক প্ল্যান যদি করা যায় তাহলে সব হবে। কিভাবে সরাবে? গুন্ডা লাগিয়ে? করা যেতে পারে। কিন্তু যদি ধরা পড়ে যায়, কিংবা ও যদি না মরে, তখন? সেটা মন্দ বলনি। ঠিক আছে, গুন্ডা দিয়ে করাবো না, রিস্ক বেশি। ইন্দোরে বসে কিচ্ছু করা যাবে না, কেউ একজন ধরা পড়লে সব জানাজানি হয়ে যাবে। তাহলে ওকে নিয়ে এখন কোথায় যাব? দাঁড়াও একটু ভাবি। এভাবে তো নিয়ে যাওয়া যাবে না, একটু ভাবতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমিও ভাবো, আমিও দেখছি। কিছু যদি মাথায় আসে। আর শোনো, কাজটা এমনভাবে করতে হবে যাতে কেউ না বুঝতে পারে আমরা জড়িত, বুঝলে? সেই রাতে বিছানায় শুয়ে শুয়ে প্রিয়াঙ্কা ভাবতে লাগলো কিভাবে রাহুলকে সরিয়ে দেওয়া যায়। সুরেশ যদি পাশে থাকে তাহলে সে পৃথিবীর দুরূহ থেকে দুরূহতম কাজ অনায়াসে করে ফেলতে পারবে। খুন এ আর এমন জটিল কাজ কি? ভারতবর্ষের কোনায় কোনায় এমন কত জায়গা আছে যেখানে পাখির ছায়াও সহজে পৌঁছয় না। এমন কোনো একটা জায়গা খুঁজতে হবে প্রিয়াঙ্কাকে, যেখানে ও যাবে রাহুলকে সঙ্গে নিয়ে। তারপর উপযুক্ত সময়ে ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল প্রিয়াঙ্কা। সহজ শান্তির ঘুম। দুদিন পর অন্য আরেকটা ক্যাফেতে আবার দেখা করল প্রিয়াঙ্কা আর সুরেশ। এবার সুরেশের সঙ্গে আরও 3টে ছেলে এসেছে। ছেলে 3টিকে দেখে প্রিয়াঙ্কার চেহারায় একটা অপ্রস্তুত ভাব ভর করল। এরা আবার কারা? মৃদু হেসে ওদের সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয় করিয়ে দিল সুরেশ। প্রিয়াঙ্কা, ও জয়রাজ, ও রোহিত, আরও হলো প্রেম। 3 জনের মধ্যে জয়রাজ বয়সে বড়, একটু চটপটে স্বভাবের। সহজ ভঙ্গিতে সে প্রিয়াঙ্কাকে বলল, নমস্তে ভাবি। মৃদু হেসে মাথা দোলালো প্রিয়াঙ্কা। ক্যাফের একটা নির্জন কোণের 6 সিটার টেবিলে বসলো 5 জনে। 5টা কফি আর স্যান্ডউইচ অর্ডার দিয়ে সুরেশ জিজ্ঞেস করল, কিছু ভাবলে?
আমি একটা ভেবেছি, ওই জন্যই এদের আনলাম। তুমি ভাবছো এরা কারা, তাই তো? শোনো, জয়রাজ আমার ছোটবেলার বন্ধু, আর ওরা জয়রাজের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড। আমি যে প্ল্যান করেছি সেটা এক্সিকিউট করতে গেলে ওদের দরকার। তোমার মাথায় কিছু থাকলে বলো, না হলে আমি আমারটা বলছি। হ্যাঁ, একটা আইডিয়া মাথায় এসেছে। আচ্ছা, রাহুলকে যদি কোনোভাবে স্টেটের বাইরে নিয়ে যেতে পারি, মানে ধরো কোথাও একটা ঘুরতে, আর সেইখানে গিয়েই যদি ওকে গুম করে দেওয়া যায়। দুধ চিনি ছাড়া এক কাপ কড়া কফিতে চুমুক দিয়ে সুরেশ বলল, আমিও এইরকমই কিছু ভেবেছি। কিন্তু ওকে বাইরে নিয়ে যাব কি করে, সেইটাই তো মাথায় আসছে না। একটা উপায় আছে। কি? তুমি রাহুলকে বিয়ে করবে। কি? সুরেশের কথা শুনে 1 সেকেন্ডের জন্য চমকে উঠল প্রিয়াঙ্কা। তারপর ওর কথার পেছনে লুকিয়ে থাকা অর্থটা ধরতে পেরে বলল, আচ্ছা, হানিমুন? কিন্তু বিয়ে করলেই তো তোমার সঙ্গে ইন্টিমেট হতে চাইবে তখন। না না, সেসবও হতে পারবে না। ওকে বলে দেব কিছু ব্রত রেখেছি, আর ব্রত শেষ না হওয়া পর্যন্ত রাহুল আমাকে স্পর্শ করতে পারবে না। বলে দেব ওই 1 মাস চলবে এই ব্রত, আর এই সময়ের মধ্যেই আমাদের কিন্তু কাজটা করতে হবে। ভাবছি পাহাড়ের দিকে যদি কোথাও একটা যাওয়া যায়। কাশ্মীর? না না, কাশ্মীর নয়। কাশ্মীরে অনেক লোকজন ঘুরতে যায়, তার উপর আর্মিও গিজগিজ করছে। হ্যাঁ, আইডিয়া। এই আমরা মেঘালয়ে যেতে পারি তো। ওকে বলে দেবো আমরা আসামে কামাখ্যার মন্দিরে পুজো দিয়ে তারপর ব্রত শেষ করছি। আর আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, মেঘালয়ে বেশ কিছু জায়গা আছে বেশি লোকজন যায় না, চারিদিকে পাহাড় আর জঙ্গল। ওইখানেই কোনো একটা পাহাড়ের খাদে ঠেলে ফেলে দিয়ে আমাদের কাজ সারতে হবে। আর ওই জঙ্গলের মাঝে ওর বডি খুঁজে পাওয়া খুব মুশকিল। হয়তো পুলিশ কোনোদিন ওর বডি খুঁজেই পাবে না। আর কাজ মিটিয়ে নেওয়ার পর আমি কিছুদিন অন্য কোথাও একটা থেকে আসব। কেমন লাগলো প্ল্যানটা? এই জন্যই ওদের নিয়ে এসেছি। ঠেলে ফেলার কাজটা ওরা করবে, তুমি একা পারবে না। তোমরা যেখানে ঘুরতে যাবে ওরাও তোমাদের সঙ্গে যাবে। প্লেনে তোমাদের মধ্যে আলাপ পরিচয় হবে। রাহুলের তাহলে কোনো সন্দেহই হবে না। কিভাবে রাহুলকে খুন করা হবে সেটা যদিও সেদিনও ঠিক করা গেল না। আরো একটু ভাবনা চিন্তা করে 2 দিন পর ওয়ে সাওডাং জায়গাটা খুঁজে পেল প্রিয়াঙ্কা। পাহাড় জঙ্গল ঘেরা একটা ঝর্ণা। এমনিতেই এখন বর্ষার সিজন, জলের তোরে দেহ কোথায় ভেসে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। জায়গাটা ঠিক করে সুরেশকে ফোন করলো প্রিয়াঙ্কা। বলল, ওয়ে সাওডাংয়েই ওকে সরিয়ে দিতে হবে সুরেশ। সেটা তোমার যেখানে ঠিকঠাক মনে হয় সেখানেই করা হবে। ওরা 3 জন তো থাকবে তোমাদের সঙ্গে। আরে না, সব সময় থাকবে কেন? আমরা তো হানিমুনে যাচ্ছি। অপরিচিত 3টে ছেলে সবসময় আমাদের সঙ্গে থাকলে হবে না। আমরা শিলং নেমে আমাদের মতো চলে যাব, আর ওরা ওদের মতন আসবে কোথাও একটা থেকে। আমরা সবাই ওয়ে সাওডাংয়ে মিট করব। আর ওখানে আমি একটা হোমস্টে দেখেছি, ওই ঝর্ণা থেকে 2-3 কিলোমিটার মতো দূরে। ওরা আগে থেকেই ওইখানে উঠবে, বুঝলে? আর আমরা 2 জন ওই হোমস্টেতেই পরে যাব। আর রাহুলকে আমি যতটুকু দেখেছি, ওর মাথায় কোনো সন্দেহ টন্দেহ আসবেই না, বুঝলে? জয়রাজ কাজটার জন্য 4 লাখ চাইছে। টাকার কথা শুনে মুচকি হাসল প্রিয়াঙ্কা। বলল, ধুর, টাকা নিয়ে ভেবো না তো, সব জোগাড় হয়ে যাবে। ওই রাহুলের বাড়ির লোকেদের অনেক টাকা আছে, আর ওর যত দামি দামি গয়নাগাটি সব পরে যেতে বলবো হানিমুনে। ওইগুলো বিক্রি করেই আমাদের সব কাজ হয়ে যাবে। ও শোনো, শুধু ঠেলে ফেলে দিলে কিন্তু হবে না। ওদেরকে বলে দেবে চেরাপুঞ্জি থেকে একটা ছুরি বা দা কিছু একটা নিয়ে নিতে। আমি কোনো রিস্ক রাখতে চাই না। আচ্ছা শোনো, এবার রাখছি। হ্যাঁ। কথা শেষ করে ফোন কেটে দিল প্রিয়াঙ্কা। মৃদু পায়ে এসে দাঁড়ালো ব্যালকনিতে। মধ্যরাত পেরিয়ে গেছে। ইন্দোর শহর ঘুমে ক্লান্ত। প্রিয়াঙ্কার চোখে কোনো ঘুম নেই। সে ভাবছে, ভালোয় ভালোয় কাজটা উতরে গেলে তারপর আর ওকে কে পায়? বছর 2-3
চুপচাপ সাদা শাড়ি পরে কাটিয়ে দেবে। পুরো প্ল্যানটা মাথায় ছকে ফেলেছে প্রিয়াঙ্কা। রাহুলকে মারার পর সে ট্রেনে চেপে চলে আসবে ইন্দোর। সুরেশের ভাড়া করা একটা ফ্ল্যাটে চুপচাপ 1 সপ্তাহ কাটাবে। কেউ কিচ্ছু জানবে না, কেবল জানবে সুরেশ। এমনকি সুরেশের ওই বন্ধু 3 জনকেও কিচ্ছু জানতে দেওয়া যাবে না। হাজার হোক ওরা ভাড়াটে গুন্ডা, যদি মুখ খুলে দেয় সময় করে ওদেরও কি তাহলে সরিয়ে ফেলতে হবে? হ্যাঁ, প্রয়োজন পড়লে সেটাই করবে প্রিয়াঙ্কা। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো। প্রিয়াঙ্কা বাড়িতে আর কোনো রকম কোনো ঝামেলা করল না, বরং খুশি মনেই বিয়ের শপিং করল। সীমা দেবীও ক্রমে নিশ্চিন্ত হয়েছেন মেয়ের আচরণ দেখে। এর পরের ঘটনাটুকু আপনাদের বলেছি, অর্থাৎ প্রিয়াঙ্কা আর রাহুলের হানিমুনে যাওয়ার পরিকল্পনা এবং কিভাবে তারা মেঘালয় পৌঁছল। এবার আপনাদের সরাসরি নিয়ে যাব ওয়ে সাওডাং ঝর্ণার পাশের রাস্তায়। তারিখটা 25শে মে। 5 জন লোক একটা পাহাড়ি খাড়াই রাস্তা ধরে উপরে উঠছে। 4 জন পুরুষ আগে আগে হাঁটছে আর একজন নারী ওদের অনুসরণ করছে। গতকাল প্রিয়াঙ্কা রাহুল যখন সোহরার হোটেল স্প্রিং টাউন ইনে পৌঁছেছে তখন বিকেল নেমেছে। ওদের দেখতে পেয়ে রাহুল বলল, আরে তোমরা এই হোটেলে? রাহুল আর প্রিয়াঙ্কাকে দেখে জয়রাজের মুখেও হাসি ফুটল। সে বলল, আরে এ কি, আরে তোমাদেরকে তো এয়ারপোর্টেই বললাম আমরা ওয়ে সাওডাংয়ের দিকে যাব, তা তোমরা কোথায় কোথায় ঘুরলে? আমরা একদিন উমিয়াম ছিলাম, 2 দিন চেরাপুঞ্জি। ভালোই হলো কিন্তু, হ্যাঁ একসঙ্গে ঘোরা যাবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, এখানকার ভিউগুলো কিন্তু হেভেনলি। আমরা তো 3 দিন ধরেই এখানে রয়েছি, ঘুরছি আর ছবি তুলছি আর দেশি মোরগের ঝোল খাচ্ছি। এই ভালো কথা, এই তোমরা আমিষ খাও তো? একবার ওর মুখের দিকে তাকালো রাহুল আর প্রিয়াঙ্কা। তারপর মিটিমিটি হেসে রাহুল বলল, আমি খাই, প্রিয়াঙ্কা খায় না। আরে ঠিক হ্যাঁ, কোই বাত নেই। ভাবিজি ওর পছন্দ মতো নিরামিষ খেয়ে নেবে হোটেল থেকে, আর আমরা মুরগি পাকিয়ে খাবো। এখানে পাওয়া যায়? এই পাশেই একটা পাহাড়ি গ্রাম আছে, ওখানে পাওয়া যায়। আচ্ছা শোনো, এই কাল আমরা বেরোবো, ঝর্ণাটা দেখতে যাব, তোমরা চাইলে আমাদেরকে জয়েন করতে পারো। রাহুল সম্মতির জন্য একবার প্রিয়াঙ্কার দিকে তাকালো। প্রিয়াঙ্কা ঘাড় দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমরাও যাব, কোনো অসুবিধে নেই। তাহলে তাই কথা রইলো, কাল দেখা হচ্ছে, চলো গুড নাইট। চেরাপুঞ্জি থেকে ওয়ে সাওডাং আসতে আসতে প্ল্যানের ফাঁক ফোকরগুলো সব ভরাট করে ফেলেছে প্রিয়াঙ্কা। কখন কিভাবে কি করতে হবে সব এখন ওর কণ্ঠস্থ। রাহুলকে খুন করার পর আর ও হোটেলে ফিরবে না, তাহলে হোটেলের লোকজনের সন্দেহ হতে পারে। টুকটাক কিছু জামা কাপড় ব্যাগে নিয়ে কাল সকাল সকাল বেরিয়ে যাবে ও। কাজ শেষ হয়ে গেলে ফোন দুটোকে নষ্ট করে ফেলতে হবে। হিসেব মতো জয়রাজরা ওর জন্য একটা নতুন ফোন এনেছে, ওটা নিয়ে সোজা গুয়াহাটি চলে যাবে। তারপর ট্রেন ধরে ইন্দোর। ঘটনা বেশি চাউর হয়ে যাওয়ার আগেই সেফ হাউসে ঢুকে যাবে প্রিয়াঙ্কা। তারপর সপ্তাহখানেক ওখানে কাটিয়ে বেরিয়ে আসবে। ততদিনে পুলিশ হন্যে হয়ে খুঁজবে ওদের দুজনকে। তারপরও পুলিশকে শোনাবে এক রোমহর্ষক গল্প, কিভাবে দুষ্কৃতীরা খুন করেছে রাহুলকে, ছিনিয়ে নিয়েছে ওদের সব টাকা পয়সা অলংকার। ওর উপরেও অনেক অত্যাচার হয়েছে। পুলিশ নিশ্চয়ই সেটা বিশ্বাস করবে, করতেই হবে। পরদিন ভোর থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে খাসি পাহাড়ে। মেঘের পাতলা ধোঁয়ায় ঢেকে গেছে চেরাপুঞ্জির সবুজ গিরিপথ। ওয়ে সাওডাংয়ের রাস্তা যেন সাপের মতো পাথরের বুক ভেদ করে এগিয়ে গেছে উপরের দিকে। হালকা বৃষ্টির ফোঁটায় গাড়ির কাঁচ ঝাপসা। বেশ সকাল সকালই বেরিয়েছে ওরা 5 জন। আশপাশের আরো 2-3টে ভিউ পয়েন্ট দেখে এখন যাচ্ছে ঝর্ণার দিকে। এই গাড়ি ওদের নিয়ে যাবে ওয়ে সাওডাং ঝর্ণার ট্রেকিং পয়েন্টে। তারপর শুরু পাহাড়ি রাস্তা, ওটুকু ওদের পায়ে হেঁটেই যেতে হবে। সবাই চুপচাপ বসে আছে গাড়ির ভিতরে।
যে যার মতো তাকিয়ে আছে বাইরের দিকে। রাহুল জানলার পাশে বসে পাহাড় দেখছে, মুখে হালকা উত্তেজনা। হঠাৎ প্রিয়াঙ্কার হাত চেপে ধরে সে বলে উঠল, এই জায়গাটার নামই যেন জাদু, ওয়ে সাওডাং। শুনতেই কত সুন্দর লাগে। আচমকা হাত চেপে ধরায় একটু চমকে উঠেছিল প্রিয়াঙ্কা। গাড়ির কাঁচ নামানো, তার চুলের ডগায় বৃষ্টির ছোঁয়া লাগছে, মুখের ভাব একরকম কাঁচের মতোই নিরুদ্বিগ্ন। সে কোনো উত্তর দিল না, শুধু জানলার বাইরে তাকালো। তার মনে হচ্ছিল প্রতিটি পাথর, প্রতিটি কুয়াশার রেখা যেন তাকে দেখছে, মনে রাখছে তার পদক্ষেপ। কোনোদিন সময়ে সুযোগ পেলে ঠিক প্রকাশ করে দেবে সবকিছু। হঠাৎ গায়ে কাঁটা দিয়ে উঠল প্রিয়াঙ্কার। প্রথমবার একটা ভয় পলকের জন্য ধাক্কা মারল ওর বুকে। সবকিছু ওর প্ল্যান মাফিক হবে তো? এমনিতেই কাল রাতে প্রায় সব বানচাল হতে বসেছিল। ডিনার সেরে তখন সবে রুমে ঢুকেছে রাহুল আর প্রিয়াঙ্কা। ঠিক তখনই প্রিয়াঙ্কার ফোন বেজে উঠল। স্ক্রিনের নামটা দেখে সেকেন্ডের জন্য চমকে উঠল প্রিয়াঙ্কা। সঞ্জয়। কে কল করেছে? আরে কেউ না, ওই সঞ্জয় আমাদের কারখানাতেই কাজ করে। বলছে তুমি শুয়ে পড়ো না, রেস্ট নাও, আমি কথা বলে তারপর আসছি। দেখি আবার কোনো সমস্যা হলো কিনা ওদিকে। ঘরের ভিতরে বসেই কথা বলো না? আরে না না, তুমি রেস্ট নাও তো, আমি বাইরে দাঁড়িয়ে কথা বলে আসছি। সঞ্জয়, কি ভাবছেন নতুন কোন চরিত্রের আবার আমদানি হলো? না, সঞ্জয় কোনো নতুন চরিত্র নয়। সুরেশের নাম্বার প্রিয়াঙ্কার ফোনে সঞ্জয় লিখে সেভ করা ছিল, যাতে কেউ নাম দেখে ফেললেও সুরেশের অস্তিত্ব আন্দাজ করতে না পারে। রুমের বাইরে টানা বারান্দা, ওরা আছে দোতলার ঘরে। নিচে একতলার একটা ঘরে রয়েছে জয়রাজরা। বারান্দায় হাঁটতে হাঁটতে সুরেশকে কল ব্যাক করল প্রিয়াঙ্কা। সুরেশ ফোন রিসিভ করতেই চাপা কণ্ঠে সে বলল, হ্যালো, কি হয়েছে? এত রাতে ফোন করলে কেন? একটু কিন্তু কিন্তু করে সুরেশ বলল, ওরা বেঁকে বসেছে। চমকে উঠল প্রিয়াঙ্কা, জিজ্ঞেস করল, কি বেঁকে বসেছে মানে? জয়রাজ ফোন করেছিল, বলল 4 লাখ অনেক কম, ওদের আরো চাই। কত? 20। কি বলছো কি? এত বেশি কেন? বলছে কাজটা রিস্কি, অনেক লোক ওদের দেখে ফেলেছে এই কদিনে, তাই বেশি টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, এবার রাখো। এক ধাক্কায় 4 লাখ থেকে 20 লাখ, নেহাত কম টাকা নয়। মূলত টাকার চিন্তাটাই বেশি করে ভাবাচ্ছিল প্রিয়াঙ্কাকে। সকালে যখন ওরা গাড়িতে উঠছিল, জয়রাজ বেশ দিল খোলা মনেই ওকে গুড মর্নিং জানিয়েছিল। ছেলেটা মহা ধুরন্ধর, তা এতদিনে প্রিয়াঙ্কা বুঝে গেছে। গাড়িতে বসেও টাকার কথাই ভাবছিল সে, কিভাবে বাকি টাকাটা জোগাড় করবে। তবে জোগাড় তাকে করতে হবেই। রাহুলের সঙ্গে সংসার সে কোনো মতে করবে না। বিষয়টা এখন আর শুধু সুরেশের প্রতি ভালোবাসায় আটকে নেই। ছোটবেলা থেকেই প্রচন্ড জেদি মেয়ে প্রিয়াঙ্কা। যখন যা ভেবেছে, যা চেয়েছে তাই করে ছেড়েছে। এই প্রথম ওর ইচ্ছের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে বাড়িতে, এটা সে হতে দিতে পারে না। সুরেশ তো খারাপ ছেলে নয়, তাছাড়া ওকে প্রিয়াঙ্কা চেনে। প্রায় 3 বছর হতে চলল। প্রিয়াঙ্কার মনের সমস্ত গোপন খবর সুরেশ জানে। সে খবর প্রিয়াঙ্কার বাবা মাও হয়তো জানে না। সেই ছেলেটাকে একেবারে বাতিল করে দিল মা। তার বদলে চেনা নেই, জানা নেই কোথাকার কোন রাহুল, যার সঙ্গে কোষ্ঠী মিলে গেছে, তাকে বিয়ে করতে হবে। কোনো এক জ্যোতিষ বলেছে এই বিয়ে শুভ, সেই কথাই বেশি বিশ্বাস করছে বাবা মা। নিজের মেয়ের মনের কথা একবারও জানতে চাননি তারা। এসব ভাবতে ভাবতে বোধহয় প্রিয়াঙ্কার মুখ মলিন হয়ে উঠেছিল। একটু চিন্তিত কণ্ঠে রাহুল বলল, কি হয়েছে তোমার? কই কিছু না তো। জানো, এই প্রথমবার এতটা মেঘের মধ্যে এলাম। ওহ, মনে
মনে হচ্ছে যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে গেছি। প্রিয়াঙ্কা এবার বিড়বিড় করে বলল, শেষ থেকেই তো আবার সব শুরু হয়। গাড়ি চলার শব্দে প্রিয়াঙ্কার কথাগুলো ঠিকমতো শুনতে পেল না রাহুল। সে জিজ্ঞেস করল, কি বললে? কিছু না কিছু না। গাড়ি থামল ট্রেকিং পয়েন্টে এসে। সকাল হলেও আকাশ মেঘলা থাকার জন্য আলো এখানে অদ্ভুত রকমের ঘন। এখন আর বৃষ্টি নেই, একটু আগে ধরে গেছে। চারপাশের দীর্ঘ পাইন গাছ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে মাটিতে। পাহাড়ের বৃষ্টি সমতলের থেকে অনেক বেশি ঠান্ডা। বেশ একটু শীতশীতই করছিল ওদের। ওরা 5 জন ছাড়া রাস্তায় আর কেউ নেই। মূল রাস্তার পাশ দিয়ে জঙ্গল ঘেরা একটা পথ এঁকে বেঁকে চলে গেছে পাহাড়ের গভীরে। এই পথ ধরেই এগোতে হবে। জয়রাজ সবাইকে পথ দেখাচ্ছে। তার পেছনে রোহিত, প্রেম আর সবচেয়ে পেছনে প্রিয়াঙ্কা আর রাহুল। জলে ভিজে গেছে পাথরগুলো, প্রতিটা পদক্ষেপে স্লিপ করছে জুতো। রাহুল প্রিয়াঙ্কাকে ডেকে বলল, আরে সাবধানে হাঁটো, নাহলে নিচে গড়িয়ে পড়বে। প্রিয়াঙ্কা নরম স্বরে উত্তর দিল, মাঝে মধ্যে কিছু মানুষ গড়িয়ে পড়ে গেলেই ভালো হয়, বুঝলে? রাহুল হাসল। বউটি তার ভালোই ইয়ার্কি করতে পারে, অথচ সে বুঝতেও পারল না ওই কথার নিচে কতটা অন্ধকার জমে আছে। ওরা যত এগোচ্ছিল তত ঠান্ডা বাড়ছিল। ওই যে দূরে জলপ্রপাতের সাদা ধোঁয়া আকাশের গায়ে মিশে গেছে। জয়রাজ সেখানে থামতে বলল ওদের। এই জায়গাটায় দাঁড়াও, এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাবে, ছবি টবি তোলো। রাহুল হাসি মুখে ক্যামেরা বের করল। প্রিয়াঙ্কা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে অদ্ভুত শূন্যতা। রাহুলের দিকে হাত বাড়িয়ে সে বলল, রাহুল, তুমি ওই পাথরের ধারে দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আরে আগে তোমার ছবি তুলবো তো, তারপর আমার। আচ্ছা বেশ, তোলো। আর কথা না বাড়িয়ে একটা পাথর খণ্ডে ঠেস দিয়ে দাঁড়ালো প্রিয়াঙ্কা। বেশ কিছুক্ষণ ছবি তোলার পর আবার হাঁটা শুরু করলো ওরা। এমন সময় আশেপাশের কোনো পাহাড় থেকে হালকা একটা বাঁশির সুর ভেসে এলো, অস্পষ্ট, জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে। সেই সুরে একটা অদ্ভুত শোক, একটা অচেনা আরতি। ধক করে কেঁপে উঠল প্রিয়াঙ্কার বুক। 1 সেকেন্ডের জন্য ওর মনে হলো এই ছেলে তিনটে না এসে যদি সুরেশ নিজে আসতো তাহলে অনেক ভালো হতো। এখনো ওদেরকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি প্রিয়াঙ্কা। কাজটা করতে যদি একটু ভুলচুক করে ফেলে তাহলে সব শেষ। গলা শুকিয়ে এলো প্রিয়াঙ্কার। ওর মনে হলো ওই বাঁশিটা ওর জন্যই বাজছে। কেউ যেন সব দেখছে। সবাই চারপাশে তাকালো সে। না, কোথাও কেউ নেই, থাকার কথাও না। ওরা যে রাস্তা ধরে এগোচ্ছে এদিকে মানুষ আসে না। হঠাৎ প্রিয়াঙ্কার মনে সুরেশের মুখটা ভেসে উঠল। একটা কণ্ঠ ডুকরে বেরিয়ে এলো মনের গভীর থেকে, না না, আজই কাজ সারতে হবে, আজ না হলে কখনো না, আজই আমায় কাজ সারতে হবে। আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। রাহুল, জয়রাজ, প্রেম আর রোহিত একটু এগিয়ে গেছে। খাড়াই রাস্তা স্বভাবতই একটু পিছনে পড়ে গিয়েছে প্রিয়াঙ্কা। মাথা ঝাড়া দিয়ে হঠাৎই দাঁড়িয়ে পড়ল সে। না, এত চিন্তা মাথায় আসতে দেওয়া ঠিক না। চিৎকার করে এবার সে বলল, ঠিক তখনই জয়রাজ আর প্রেম দুপাশ থেকে রাহুলের 2 হাত চেপে ধরল। রোহিত ব্যাগ থেকে একটা রামদা বের করে একটা কোপ বসালো রাহুলের পিঠে। মুহূর্তের মধ্যে যেন কয়েক শতাব্দীর বিশৃঙ্খলার জন্ম হলো ওয়ে সাওডাংয়ের রাস্তায়। ব্যথায় চিৎকার করে উঠল রাহুল। ওর পিঠ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। প্রচন্ড যন্ত্রণার ঘটনার এমন পট পরিবর্তন তার চিন্তা ভাবনার শক্তি যেন কেড়ে নিয়েছে।
এক সেকেন্ডের জন্য রাহুলের মনে হচ্ছিল ও হয়তো স্বপ্ন দেখছে, হয়তো এক্ষুনি ওর ঘুম ভেঙে যাবে আর ও দেখবে হোমস্টের বিছানায় শুয়ে আছে ও। যদি দ্রুতই সেই ভুল ভাঙল রাহুলের, ততক্ষণে আবার একটা কোপ পড়েছে রাহুলের পিঠে। নতুন ধারালো দা পিঠের মাংস ভেদ করে হাড় পর্যন্ত ঢুকে গেছে দায়ের সুচল মাথা। যন্ত্রণায় চোখ ফেটে জল বেরিয়ে এলো রাহুলের। ওর মনে হচ্ছিল ওর সারা শরীর অসহ্য ব্যথায় ছিঁড়ে কুটে যাচ্ছে, দপদপ করছে সারা পিঠ। গ্যাজলা বেরিয়ে এলো ওর মুখ থেকে। ঘুমিয়ে উঠল রাহুল। অবশ্য দ্রুতই তার আওয়াজ হারিয়ে গেল ঝর্ণার শব্দে। জয়রাজ আর প্রেম তার হাত মুচড়ে চেপে ধরে আছে। এবার প্রিয়াঙ্কা এসে দাঁড়ালো রাহুলের সামনে। রাহুল এখন ক্লান্ত, অবসন্ন। সে বুঝে গেছে আজ তার মৃত্যু নিশ্চিত। কিন্তু কেন কেন তাকে মরতে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর রাহুল এখনো খুঁজে চলেছে। প্রিয়াঙ্কাকে ডেকে হাঁপাতে হাঁপাতে রাহুল বলল, কেন 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 প্রিয়াঙ্কা, কেন কেন এমন করলে? প্রিয়াঙ্কার মুখ থমথমে, মুখে কোনো বিকার নেই। বৃষ্টির ফোঁটা চুল ভিজিয়ে দিচ্ছে, গাল বেয়ে নেমে যাচ্ছে একটা জলবিন্দু। বোঝা যাচ্ছে না সেটা বৃষ্টির নাকি কান্নার। সে ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি না রাহুল, তোমাকে বিয়েও করতে চাইনি। মায়ের কাছে বলতে গিয়েছিলাম, মা তো শুনলই না। আর তুমি কি শুনতে চাও? এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না রাহুল। রাহুলের শরীর কেঁপে উঠল একবার, তারপর নিস্তেজ হয়ে গেল। ডুবু ডুবু চোখ মেলে রাহুল ত্রিপাঠী শেষবারের মতো দেখে নিল জীবন্ত পৃথিবী। দূরের সেই বাঁশির সুর ক্রমেই মিলিয়ে যাচ্ছে জঙ্গলের গভীরে। রাহুলের ঠোঁটের কোণের এক ফোঁটা রক্ত মিশে গেল বৃষ্টির সঙ্গে। একটু দূরেই যে ঝর্ণা, তার গর্জনের সমস্ত জীবিত শব্দ ডুবে যাচ্ছে। অনেক কষ্ট করে একবার নিঃশ্বাস ফেলল রাহুল। চিৎকার করলো শরীরের সমস্ত শক্তি একসাথে করে। এই নৃশংস চার খুনি ছাড়া আর কোনো মানুষ যদি শুনতে পায় ওর আর্তনাদ, এই আশায়। বাঁশির সুর আবার একবার ভেসে এলো দূর পাহাড় থেকে। এবার আরো দীর্ঘ, আরো দুঃখময়। ধীরে ধীরে মিয়ে গেল রাহুলের শরীর, লুটিয়ে পড়ল পাহাড়ের উপর। প্রিয়াঙ্কা এগিয়ে গেল মৃতদেহের কাছে। হাঁটু কেড়ে বসে রাহুলের মুখের দিকে তাকালো। এই একটু আগেও মানুষটা বেঁচে ছিল, এখন আর নেই। তার পথের কাঁটা চিরতরে বিদায় নিয়েছে। হঠাৎই বুকটা কেমন খালি হয়ে গেল প্রিয়াঙ্কার। পর মুহূর্তেই প্রিয়াঙ্কার শূন্য হৃদয় ভরাট করে দিল সুরেশের চির চেনা মুখখানি। আর কোনো বাধা রইল না ওদের পথে। জয়রাজ বলল, জলদি জলদি ভাবি, জলদি, কেউ আসার আগে বডিটা ফেলতে হবে। চারজনে মিলে দেহটাকে টেনে নিয়ে গেল খাদের মুখে। তার আগে অবশ্য রাহুলের পরে থাকা গলার চেন, হাতের আংটি সব খুলে নিল প্রিয়াঙ্কা। বাকি আংটি, ব্রেসলেট গতকাল রাতেই সরিয়ে ফেলেছিল প্রিয়াঙ্কা। হানিমুনে আসার সময় রাহুলের সমস্ত দামি গয়না সঙ্গে নিয়ে এসেছিল প্রিয়াঙ্কা। রাহুলকে বুঝিয়েছিল ছবি তোলার সময় ওগুলো পড়তে। হানিমুনের ছবি বলে কথা। খাদের নিচে ধোঁয়ায় ঢাকা অতল অন্ধকার। সবাই একসঙ্গে গুনে উঠল, 1, 2, 3। এক ধাক্কায় বডিটা নিচে ফেলে দিল ওরা। অনেক নিচে পাথরে আছড়ে পড়ার শব্দটা এক মুহূর্তের জন্য কানে এলো ওদের। তারপর আবার সব শান্ত।
দূর থেকে ঝর্ণার শব্দ আসছে। গাছের পাতায়, ডালে, পাথরের গায়ে পড়া বৃষ্টির শব্দ আবারও আসছে। দু একটা পাখিও ডাকছে আশেপাশে। সবই স্বাভাবিক, সাধারণ। বৃষ্টির দিনের পাহাড় যেমন থাকে, পার্থক্য কেবল একটাই, যে রাস্তা ধরে এতক্ষণ 5 জন হেঁটে আসছিল, এবার সেই রাস্তা ধরে 4 জন ফিরে যাচ্ছে। পাহাড়ের ওপারে সেই বাঁশির সুর আর শোনা যাচ্ছে না। ফিরে যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকালো প্রিয়াঙ্কা। ঝর্ণার গর্জনের সঙ্গে মিশে যাচ্ছে এক অন্তহীন শূন্যতা। ফেরার পথে সুরেশকে ফোন করলো প্রিয়াঙ্কা। কাজ শেষ, আমি ফিরছি। সাবাস সাবাস, এসো, আমি ঘর গুছিয়ে রেখেছি। ওদের 3 জনকে বলো ফ্লাইটে ফিরতে। তুমি ট্রেনে এসো, তোমার টিকিট কাটা আছে, আমি পাঠাচ্ছি। টিকিটে আসল নাম দাওনি তো? সুরেশ হাসলো প্রিয়াঙ্কার কথা শুনে, বলল, অতটাও কাঁচা নই পার্টনার। সমস্ত গয়নাগাটি নিজের ব্যাগে ঢোকালো প্রিয়াঙ্কা। ও আর হোটেলে ফিরবে না, এখান থেকেই বেরিয়ে পড়বে একা। যত তাড়াতাড়ি পারা যায় ইন্দোর পৌঁছতে হবে ওকে। এই ঘটনার কথা নিউজে আসবে নিশ্চয়ই, ওদের ছবি ফলাও করে প্রচার হবে। হানিমুনে গিয়ে দম্পতি নিখোঁজ, তার আগেই ওকে লুকিয়ে পড়তে হবে সেফ হাউসে। জয়রাজকে ডেকে প্রিয়াঙ্কা বলল, তোমরা হোটেলে ফিরে যাও, তারপর ফ্লাইটে ইন্দোর ফিরে যেও। সুরেশ তোমাদের টিকিট কেটে দেবে। তুমি কোথায় যাবে এখন? আমি আপাতত গৌহাটি। তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হোটেল থেকে সব জিনিসপত্র নিয়ে আজকেই চেক আউট করবে। আর আমার পুরনো ফোনটা নিয়ে যাও, ওটা কোথাও একটা ফেলে দিও। খবরদার কাছে রাখতে যেও না, কিন্তু ধরা পড়ে যেতে পারো। চেরাপুঞ্জির বৃষ্টি যেন সেদিন থামতে চায় না। পাহাড়ের বুক জুড়ে কুয়াশা আর ধোঁয়ার মিশেল। ওয়েসাওডাংয়ের জলপ্রপাত গর্জে উঠছে দূর পাহাড়ে। তখনও কেউ জানে না এই নিসর্গের বুকেই পড়ে আছে এক তরুণের মৃতদেহ, যার নাম রাহুল ত্রিপাঠী। সেদিন রাতে চেরাপুঞ্জের সোহরা পুলিশ স্টেশনে একটা কল এলো ইন্দোর থেকে। অপর প্রান্তে আতঙ্কিত কণ্ঠ, রাহুলের দাদা রঞ্জিত। হ্যালো, সোহরা পুলিশ থানা। হ্যালো স্যার, আমার ভাই আর তার স্ত্রী, ওদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ওরা শিলং থেকে চেরাপুঞ্জি গেছিল, ফোন বন্ধ, হোটেলেও খুঁজে পাচ্ছি না। একটু দেখবেন প্লিজ। কোন হোটেল? চেরাপুঞ্জিতে হোটেল ক্লাউড ভিউতে ছিল ওরা। হোটেলে ফোন করেছিলাম, ওরা নাকি কালকেই চেক আউট করে গেছে। তারপর কোথায় গেছে ওরা কিছু বলতে পারলো না। একটু যদি কোনোভাবে সাহায্য করতেন। আচ্ছা, কি নাম আপনার ভাইয়ের? রাহুল, রাহুল ত্রিপাঠী। আর স্ত্রীর নাম প্রিয়াঙ্কা ত্রিপাঠী। একটা কাজ করুন, ওদের ফোন নাম্বারগুলো দিন, আর পারলে 2টো ছবি পাঠাবেন। আমি একটা নাম্বার দিচ্ছি আপনাকে, ওটা লিখে নিন আর ওখানে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আচ্ছা স্যার। 1800-181-181, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলুন, ওরা কতদিন হয়েছে মেঘালয়তে এসছে? 3 দিন। আজ সকালে লাস্ট কথা হয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে। আমার মা ফোন করেছিল, ও বলেছিল একটা ঝর্ণা দেখতে যাচ্ছে পাহাড়ের ওপরে কোথাও একটা। তারপর আর যোগাযোগ কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, আপনি ফোন নাম্বার আর ছবি পাঠিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, রাখুন এবার। ফোনটা নামিয়ে রাখলেন ডিউটি অফিসার। তারপর নোটবুকে সময়টা লিখলেন 25শে মে রাত 8:15। ওই এক ফোনেই শুরু হলো 1 থেকে 1.5 সপ্তাহের এমন এক অনুসন্ধান যা তোল পার করে দিল সমগ্র ভারত। টেলিভিশন, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই বারবার ফিরে ফিরে এলো রাহুল আর প্রিয়াঙ্কার হারিয়ে যাওয়ার কাহিনী। চেরাপুঞ্জির সোহরা থানার ইনচার্জ ইন্সপেক্টর তাওহান লিংদো সেদিন রাতেই টিম ডেকে পাঠালেন। রাহুল প্রিয়াঙ্কার ছবি, ফ্লাইট টিকিট, ব্যাংক ট্রানজাকশন সবকিছু সংগ্রহ করা হলো। ফোনের লোকেশন ট্র্যাক করে দেখা গেল ওদের ফোন লাস্ট চালু ছিল ওয়েসাওডাংয়ের আশেপাশে। ইন্সপেক্টর লিংদো আপন মনেই বললেন, সেদিন ওই এলাকায় বেশ বৃষ্টি হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটার চান্সই বেশি। পরদিন ভোরে সার্চ অপারেশন শুরু করলো পুলিশ। ড্রোন উড়ল,
পাহাড়ের খাদ স্ক্যান করা হলো, তবু কিচ্ছু পাওয়া গেল না। চেরাপুঞ্জির হোটেল থেকে চেক আউট করে কোন গাড়িতে ওরা উঠেছিল সেই গাড়িরও খোঁজ পেয়ে গেল পুলিশ। রাহুল আর প্রিয়াঙ্কার ছবি দেখে গাড়ির ড্রাইভার জানালো, এদের তো আমি ওয়ে সাউডাঙ্গের হোমস্টেতে ছেড়ে এসেছি। কোন হোমস্টে? স্প্রিং টিউন। গুগল ম্যাপ দেখে হোটেলটা সহজেই খুঁজে পেল পুলিশ। স্প্রিং টাউন হোটেল থেকেই তদন্ত শুরু করলেন লিঙ্গ। হোটেলের রিসেপশনিস্ট মেয়েটি জানালো, স্যার 24শে মে দুপুরে মিস্টার রাহুল আর প্রিয়াঙ্কা এসেছিলেন আমাদের হোমস্টেতে। কাল সকালে ওরা ঘুরতে বেরোলেন, তারপর আর ফিরে আসেননি। শুধু ওরা দুজন? আর কেউ ছিল না? না স্যার, ওরা দুজনেই এসেছিলেন। তবে এখানে এসে আরও 3 জন বোর্ডারের সঙ্গে ওদের আলাপ হয়। কাল ওরা 5 জনই ঘুরতে বেরিয়েছিলেন, ফিরে এসেছিলেন বাকি 3 জন। ওই 3 জনকে ডাকুন তো। এক্সট্রিমলি সরি স্যার, ওরা তো কালকেই চেক আউট করে গেছেন। আই সি। রাহুল আর প্রিয়াঙ্কার ঘরটা খুলে দিন। ত্রিপাঠী দম্পতির ঘরে ঢুকে প্রথমবার খটকা লাগলো লিঙ্গর। ব্যাগপত্র সব ঘরেই পড়ে আছে, সেটা অস্বাভাবিক নয়। ওরা ঘুরতে বেরিয়েই নিখোঁজ হয়েছে, ব্যাগপত্র রুমে থাকাই স্বাভাবিক। খটকাটা লাগলো অন্য দুটো ব্যাপারে। রাহুলের বাড়ি থেকে বলা হয়েছিল ওর সঙ্গে সোনার আংটি, চেন সহ অনেক মূল্যবান গয়না ছিল। সারা রুম খুঁজেও কোনো অলংকার বা টাকা পয়সা কিচ্ছু পাওয়া গেল না। তাছাড়া লিঙ্গ দেখলেন রুমের ভেতরে রাখা একটা বালতি, যার মধ্যে ময়লা আবর্জনা ফেলা হয়। ওই বালতির ভেতরে একটা মঙ্গলসূত্র পড়ে আছে। রিসেপশনের মেয়েটি রুমের দরজাতেই দাঁড়িয়েছিল। তাকে ডেকে লিঙ্গ জিজ্ঞেস করলেন, এটা কার মঙ্গলসূত্র? তা তো জানি না স্যার, তবে গেস্ট চেক আউট করবার পর আমরা বালতি বদলে দিই, এবারও দিয়েছিলাম। এটা রাহুল বা প্রিয়াঙ্কা দুজনের মধ্যে কেউ একটা ফেলে গেছেন। লিঙ্গর খটকাটা লাগলো এই জায়গায়। উত্তর ভারতীয় নবদম্পতি, ওই দিকটায় বিয়ের মঙ্গলসূত্র সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনো মেয়ে তো বিয়ের পর মঙ্গলসূত্র এভাবে ফেলে যাবে না, যদি না। একটা সিগারেট ধরালেন লিঙ্গ। তার সামনে খাটের উপর ডাই করে রাখা রাহুল আর প্রিয়াঙ্কার ব্যাগের জিনিসপত্র। কনস্টেবল বোরাট বললেন, স্যার একটা জিনিস দেখেছেন, ব্যাগে কিন্তু মূল্যবান কিছু নেই, সবই জামা কাপড়। মানছি এখন মানুষ সব টাকা অনলাইনেই রাখে, কিন্তু কিছু ক্যাশ তো ব্যাগে থাকার কথা, অ্যাটলিস্ট একটা এটিএম কার্ড, কিন্তু কিচ্ছু নেই। লিঙ্গ পরপর দুটো ধোঁয়ার রিং ছাড়লেন, তারপর আপন মনেই বিড়বিড় করে বললেন, সহজ নয়, বিষয়টা অতটাও সহজ নয়। তারপর রিসেপশনিস্ট মেয়েটির দিকে ফিরে বললেন, আচ্ছা, ওই যে 3 জনের কথা বললেন, ওদের বাড়ি কোথায়? রেজিস্টার খাতাটা আনুন তো। হোটেলের রেজিস্টার খাতায় এখনো 5টা নাম জল জল করছে। ওরাই লাস্ট গেস্ট এই হোমস্টের। লিঙ্গ দেখলেন 5 জনের বাড়ি ইন্দোর, অন্য 3 জনের নামও পাওয়া গেল, জয়রাজ দ্বিবেদী, রোহিত সিং, প্রেম চৌহান। আচ্ছা ভাই, এনি চান্স এরা কি পূর্ব পরিচিত ছিল? হ্যাঁ স্যার, হতে পারে। যেভাবে কথাবার্তা বলছিল তাতে মনে তো হয় না নতুন আলাপি। কি কথা বলছিল ওরা? তা ঠিক জানি না স্যার, হিন্দিতে বলছিল, কিন্তু বুঝতে পারিনি। আচ্ছা, ওই যে 3 জন চেক আউট করলো, ওরা গাড়ি কোথা থেকে নিয়েছিল? হোটেল থেকেই? না স্যার, সম্ভবত আগে থেকেই ঠিক করা ছিল। ওরা এসে ব্যাগ নিয়েই বেরিয়ে যায়। আচ্ছা, ওদের চেহারায় কোনো রকম ভয়, উত্তেজনা বা অন্যরকম কোনো অনুভূতি যেটা স্বাভাবিক নয়, সেরকম কিছু দেখেছিলে? রিসেপশনের মেয়েটি বেশ কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আপনি বললেন তাই মনে পড়ল, ওদের মধ্যে একটা ছেলে ডান হাতের তর্জনী সম্ভবত কোনোভাবে কেটে গেছিল, রক্ত পড়ছিল, আর ফিরে এসে ওরা খুব ব্যস্ত হয়ে পড়ে। আমাদের কিন্তু সকালে জানায়ও নি ওরা চেক আউট করবে। ঘুরে এসে জাস্ট মিনিট 20-এর মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বিল মিটিয়ে ওরা বেরিয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখাও। এবার সিসিটিভি ফুটেজ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন লিঙ্গ। একটা ফ্রেমে দেখা গেল রাহুল প্রিয়াঙ্কা গাড়িতে উঠছে,
ওই তিনজনও একই গাড়িতে উঠছে। সবাই হাসি ঠাট্টা করছে। ওরা কোথায় যাচ্ছে তা জানি না স্যার, তবে গাড়িটা চিনি। ডাকুন গাড়িওয়ালাকে। গাড়িওয়ালা চেরাপুঞ্জির লোকাল ছেলে, ৩০-৩২ বয়স। হোটেলের লনে পুলিশ দেখতেই সে কিছু একটা আন্দাজ করে নিল। লিংদো কিছু জিজ্ঞেস করার আগেই ভয় ভয়ে সে বলল, আমি কিছু জানি না স্যার। মৃদু ধমক দিলেন লিংদো, বললেন, আগে শোন কি জিজ্ঞেস করছি। 23 তারিখ তোর গাড়িতে 5টা লোক উঠেছিল এই হোটেল থেকে। একটু ভেবে ছেলেটা বলল, হ্যাঁ স্যার, আমি ওদের ওয়ে সাউডাং ট্রেকিংয়ের ওখানে ছেড়ে দিয়েছিলাম। ফেরত নিয়ে আসিসনি? না স্যার, ওরা তো বললো হেঁটেই ফিরবে। আমাকে বলল বিকেলের দিকে হোটেলে আসতে, তো তখন নাকি আবার ঘুরতে বেরোবে। আমি এসেছিলাম স্যার বিকেলে, অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, কিন্তু ওদের কাউকে দেখতে পাইনি। তো তারপর রিসেপশনে এসে জিজ্ঞেস করলাম ওদের কথা, ওরা নাকি চেক আউট করে গেছে, তখন ফিরে যাই। একটা নাম্বার ওরা দিয়েছিল, ফোন করেছিলাম কিন্তু বন্ধ স্যার। কোন নাম্বার দেখা তো? ফোন ঘেটে নাম্বারটা বের করলো ড্রাইভার। লিংদো মিলিয়ে দেখলেন ফোন নাম্বারটা রাহুলের। হোটেলের কম্পিউটার থেকে জয়রাজ, প্রেম আর রোহিতের ছবিগুলো নিয়ে নিলেন লিংদো। উনি নিশ্চিত রাহুল অপহরণের সঙ্গে এই তিনজন খুব ঘনিষ্ঠভাবে জড়িত। পরদিন মেঘালয় পুলিশ এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল। নেতৃত্ব দিলেন স্বয়ং লিংদো। তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন ইন্দোর পুলিশের সঙ্গে। রাহুল ত্রিপাঠীর বাড়ি ছিল ইন্দোরের বিজয়নগর এলাকায়। লিংদো বিজয়নগর থানার ওসি বরুণ সেহারের সঙ্গে যোগাযোগ করলেন। লিংদো জানালেন, হ্যালো, হ্যাঁ আমি রাহুল ত্রিপাঠীর কেসটা হ্যান্ডেল করছি। আমার একটু হেল্প দরকার, তবে ব্যাপারটা পুরোপুরি গোপন রাখতে হবে। এক্ষুনি কাউকে কিছু জানানো যাবে না কিন্তু। হ্যাঁ বলুন, কি সাহায্য লাগবে? দেখুন, আমি আপনাকে 3টে ছবি হোয়াটসঅ্যাপ করছি। একটু খোঁজ নিতে হবে এই ছেলে 3টের বাড়ি কোথায়। ওরা ইন্দোরেরই ছেলে, আর রাহুল বা প্রিয়াঙ্কার সঙ্গে এদের কোনো সম্পর্ক আছে কিনা। আচ্ছা বেশ, আমি আপনাকে জানাচ্ছি। আর একটা রিকোয়েস্ট, রাহুল আর প্রিয়াঙ্কা যখন নিরুদ্দেশ হয় তার আগে এই 3 জনেই ওদের সঙ্গে ছিল। আমি জানি না ওরা এখন ইন্দোরেই আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ওদের ওপর একটু নজরদারি রাখার ব্যবস্থা করুন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ আমি আপনাকে আপডেট করে দেব। ঠিক আছে, আমি রাখছি এখন। হ্যাঁ, সেদিন সন্ধ্যায় প্রিয়াঙ্কা আর রাহুলের ফোন নম্বরের ডেটা লিংদোর হাতে এলো। 25 তারিখ থেকেই দুজনের ফোন বন্ধ। লিংদোর নজর ছিল প্রিয়াঙ্কার ফোন নম্বরের ডেটার ওপর। তার মন বলছিল কিছু একটা গোলমাল আছে। ইতিমধ্যেই রাহুলের পরিবার নিশ্চিত করেছে হোটেলের ওই মঙ্গলসূত্র প্রিয়াঙ্কার। লিংদো যদিও জানাননি এই মঙ্গলসূত্র কোথায় পাওয়া গেছে। এখন কাউকে কিচ্ছু জানানো যাবে না। বলা তো যায় না ঠিক কে কে জড়িয়ে আছে এই অপরাধের পেছনে। প্রিয়াঙ্কার কল লগ ঘাঁটতে ঘাঁটতে একটা নতুন নাম উঠে এলো। প্রিয়াঙ্কার ফোন থেকে 25 তারিখ সকালে শেষ কলটা গিয়েছিল ওই নাম্বারে। লিংদো খোঁজ নিয়ে দেখলেন নাম্বারটা ইন্দোরের। সুরেশ বলে একজনের নামে সিমটা রেজিস্টার করা। এই একটা নাম্বারে অসংখ্য বার কল করেছে প্রিয়াঙ্কা, প্রায় প্রতিদিন 3 থেকে 4 বার। মেঘালয় আসার আগে কলের সংখ্যা আরো বেশি। তিনি সঙ্গে সঙ্গে আবার ফোন করলেন বরুণকে। সুরেশের ব্যাপারেও খোঁজ নিতে বললেন। পরদিন বিকেলে লিংদোকে ফোন করলেন বরুণ। ইতিমধ্যেই অনেক তথ্য তার হাতে এসেছে। সেই সব কিছু তিনি খুলে বললেন লিংদোকে। বরুণ বললেন, হ্যালো, হ্যাঁ এই সুরেশ প্রিয়াঙ্কার বাবার একটা প্লাইউডের দোকানেই কাজ করে, এখনো ইন্দোরই আছে। আই সি। আর বাকি 3 জন? ওরা কাল রাতেই ইন্দোর ফিরেছে। আজ দুপুরে ওরা সুরেশের বাড়িতে গিয়েছিল। থ্যাঙ্কস বরুণজি, থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ ওদের ওপর নজর রাখুন। আর দেখুন, আপাতত অ্যারেস্ট করার দরকার নেই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি এক্সপেক্ট করছেন একটু খুলে বলবেন? হ্যাঁ অফকোর্স। দেখুন, আমার যেটা মনে হচ্ছে এই রাহুল ছেলেটি আর বেঁচে নেই, ওকে খুন করা হয়েছে। আর যদি খুব বেশি ভুল না করি
তবে প্রিয়াঙ্কা আর ওই 3টে ছেলে এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত। আর এই সুরেশ ছেলেটাও কোনোভাবে জড়িয়ে আছে এই কেসে। যে হারে প্রিয়াঙ্কা আর ওর কথাবার্তা হতো ফোনে, ওরা প্রেমিক প্রেমিকা হলে আশ্চর্য হব না। আপাতত এটাই আমার কনক্লুশন। সম্ভবত প্রিয়াঙ্কার ইচ্ছের বিরুদ্ধে ওকে বিয়ে দেওয়া হয়েছিল এই রাহুলের সঙ্গে, সেই জন্যই এই খুন। আর এমনভাবে ওরা খুনটা প্ল্যান করেছে যে দেখে মনে হবে অ্যাক্সিডেন্ট। আমি ড্যাম শিওর আর কয়েকদিনের মধ্যেই প্রিয়াঙ্কা সামনে আসবে। সেই দিনটার জন্যই আমি অপেক্ষা করছি। তার আগে আমি কাউকে অ্যারেস্ট করব না, কারণ কোনো প্রমাণ আমার হাতে নেই। এরই মধ্যে পুলিশের ড্রোনে উঠে এলো এক ভয়াবহ ছবি। ৪ জুন দুপুরে ড্রোন ক্যামেরায় ধরা পড়ল পাথরের খাঁজে আটকে থাকা এক আধ পচা দেহ, রক্তে ভেজা শার্ট, পিঠে 2 গভীর ক্ষতচিহ্ন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার হলো সেই দেহ। মিলিয়ে দেখা হলো রাহুলের বাড়ি থেকে পাঠানো ছবির সঙ্গে। নিখোঁজ হওয়ার 10 দিনের মাথায় অবশেষে উদ্ধার হলো রাহুল ত্রিপাঠীর মৃতদেহ। কিন্তু প্রিয়াঙ্কা তখনও নিরুদ্দেশ। 5 জুন শিলংয়ের এসআইটির মিটিং বসল। ইতিমধ্যেই অনেক জল ঘোলা হয়ে গেছে। রাহুলের মৃতদেহ আবিষ্কার করার পর হামলে পড়েছে ওর পরিবার। লাগাতার প্রশ্ন উঠছে মেঘালয় পুলিশের বিরুদ্ধে। টুরিস্ট স্পটে একজন খুন হয়ে গেল, তার স্ত্রী এখনো নিরুদ্দেশ। পুলিশের গাফিলতি ছাড়া এমনটা হওয়া সম্ভবই নয়। রাহুলের দাদা রঞ্জিত বারবার সিবিআই তদন্তের দাবি তুললেন। প্রিয়াঙ্কার বাড়ির লোকজনও দিশেহারা। জামাই খুন হয়ে গেছে, মেয়ে এখনো নিরুদ্দেশ। প্রিয়াঙ্কার বাবা চিন্তায় শয্যা নিলেন। এসআইটির মিটিংয়েও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত এলো না। প্রিয়াঙ্কার কোনো ক্লু নেই। মেঘালয়ের যত পুলিশ স্টেশন ছিল, পুলিশের যত সোর্স ছিল, সবাইকে কাজে লাগানো হয়েছে। নিউজে ফলাও করে প্রচার হচ্ছে প্রিয়াঙ্কার। তবুও মেয়েটির কোনো হদিশ নেই। পাহাড়ের রাস্তায় আবার বৃষ্টি নেমেছে। নেটওয়ার্ক প্রায় অচল, কিন্তু লিঙ্গ থামলেন না। ওর নির্দেশে এবার মেঘালয় ছাড়িয়ে আসামের এয়ারপোর্ট, বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে খোঁজ শুরু হলো। এই খোঁজ করতে করতেই একটা নাম উঠে এলো। সোহেল শেখ, গুয়াহাটির স্থানীয় এক ট্যাক্সি চালক। সে পুলিশকে জানালো, স্যার 25 মে সন্ধ্যায় আমি চেরাপুঞ্জি ছিলাম, তো সেখান থেকে একটা মেয়ে উঠলো আমার ট্যাক্সিতে। এখানকার মেয়েই নয় স্যার, মেয়েটার সারা শরীর বৃষ্টিতে ভিজে গেছে, থেকে থেকে কাঁপছিল, আর হিন্দিতে আমাকে বলল গুয়াহাটি জায়গা। তা আমি গুয়াহাটি বাস টার্মিনাসে ওকে নামিয়ে দিয়েছিলাম। সোহেলকে প্রিয়াঙ্কার ছবি দেখালো পুলিশ। সোহেল শেখ একবার দেখি মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, এই মেয়েটাই তো উঠেছিল। গুয়াহাটি বাস টার্মিনাসের আশপাশে খোঁজ করা শুরু হলো, কিন্তু না, আর কোথাও প্রিয়াঙ্কার কোনো হদিশ পাওয়া গেল না। একরকম যেন উবেই গেল প্রিয়াঙ্কা ত্রিপাঠী। 8 জুন 2025 রাহুলের লাশ উদ্ধার হওয়ার 4 দিন পরের ঘটনা। ইতিমধ্যেই রাহুলের দেহের সৎকার করেছে ওর বাড়ির লোকজন। ওর শ্রাদ্ধ অনুষ্ঠানে প্রিয়াঙ্কার বাড়ির লোকজনও এসেছিল সুরেশও। ছোট ভাইয়ের মৃতদেহ দেখে যখন রঞ্জিতের কান্না বাঁধ মানছে না, তখন সুরেশই ওকে সান্ত্বনা দিচ্ছিল। এসব খবরই লিঙ্গ পেয়েছিলেন মেঘালয়ে বসে। নিউজ চ্যানেল খুললেই তিনি দেখতে পাচ্ছিলেন কিভাবে মেঘালয় পুলিশকে কাটাছেঁড়া করছে সবাই। অন্য কেউ হলে হয়তো এসব দেখে ধৈর্য হারিয়ে ফেলত, কিন্তু লিঙ্গ অন্য ধাতুতে গড়া। তার বছর 40-এর জীবনে হিসেব না করে একটা পাও ফেলেননি কখনো, এবারও ফেললেন না। তাড়াহুড়ো করে কখনো কিছু হয় না, লিঙ্গ তা জানতেন। আজ যারা ওর সমালোচনা করছে, কালকে তারাই আবার প্রশংসার বন্যায় ভাসিয়ে দেবে। লিঙ্গ যখন নিজের অফিস ঘরে বসে এ সমস্ত ভাবছেন, তখন উত্তরপ্রদেশের রাস্তা ধরে একটা বাস এগিয়ে চলেছে গাজীপুরের দিকে। ঘড়িতে তখন সময় রাত 9টা। প্রীতি কুমারী নামের একটি মেয়ে ওই বাসে বাড়ি ফিরছিল। প্রীতির বয়স বছর 20 হবে। সেই ইউটিউবে রাহুল ত্রিপাঠী আর প্রিয়াঙ্কা ত্রিপাঠীর বিষয়ে একটা খবর দেখছিল।
হঠাৎই তার পাশের মহিলা যাত্রীটি বলে উঠল, ये सब क्या देख रही हो? চমকে পাশের যাত্রীটির দিকে ফিরে তাকালো প্রীতি। স্টেট বাসের মৃদু আলোয় মহিলার মুখ খুব একটা ভালো দেখা গেল না, কিন্তু সে যে বিপর্যস্ত তা বোঝা গেল। প্রীতি বলল, আপনি জানেন না এদের ব্যাপারে? না না, এসব জানার সময় কই, নিজের কাজেই এত ব্যস্ত থাকি। প্রীতির ইচ্ছে করছিল একবার জিজ্ঞেস করতে, কি এমন কাজ করেন আপনি যে খবর দেখার সময় পান না? যদিও সেই ইচ্ছে দমিয়ে সে ফোনটাকে বন্ধ করে দিল। এমনিতেও তার স্টপেজ এসে গেছে। সেই রাতেই সোহরা থানার ফোন বেজে উঠল। কল রিসিভ করলেন ডিউটি অফিসার। উত্তরপ্রদেশের পুলিশ ফোন করেছে। ফোনের ওপাশ থেকে ইন্সপেক্টর শাকিব ইসফাক বললেন, হ্যালো, আমরা একটা ইয়াং মেয়েকে উদ্ধার করেছি। আমাদের মনে হচ্ছে ওই প্রিয়াঙ্কা। ওর বাড়ির লোকও ওকে আইডেন্টিফাই করেছে। ঠিক আছে, আমি ইন্সপেক্টর লিন্দোকে জানাচ্ছি। পরদিন ভোরেই লিঙ্গদো 3 সদস্যের টিম নিয়ে রওনা দিলেন গাজীপুরের পথে। প্রিয়াঙ্কা গাজীপুর থানাতেই ছিল, ওর বাড়ির লোকজনও এসেছে। থানায় ঢুকে লিঙ্গদো দেখলেন একটা চেয়ারে চুপচাপ বসে আছে প্রিয়াঙ্কা। তার চোখ মুখ ক্লান্ত, ফোলা, শরীরে আঘাতের দাগ। ওসিকে বলে প্রিয়াঙ্কার সঙ্গে একা কথা বলার ব্যবস্থা করলেন লিঙ্গদো। অনেক দিন ধরে তিনি অপেক্ষা করছিলেন এই মুহূর্তের জন্য। টেবিলের ওপাশে যে মেয়েটি ভয়ে জড়সড় হয়ে বসে আছে, আর কেউ না জানুক, তিনি অন্তত জানেন কি ভয়ঙ্কর ক্রিমিনাল মেয়েটির মধ্যে লুকিয়ে আছে। লিঙ্গদো প্রিয়াঙ্কাকে নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমায় খুলে বলুন তো প্রিয়াঙ্কা, ঠিক কি ঘটেছিল আপনাদের সঙ্গে? প্রিয়াঙ্কা বলা শুরু করল। এতদিন সুরেশের ফ্ল্যাটে লুকিয়ে থেকে যে গল্প সাজিয়েছে সেটাই খুলে বলল লিঙ্গদোকে। আমরা মেঘালয়ে হানিমুন গিয়েছিলাম। আমিই প্ল্যান করেছিলাম সবটা, কারণ আমার কামাখ্যা যাওয়ার ছিল। একটা ব্রত রেখেছিলাম রাহুলের মঙ্গল কামনা করে। প্রথম দিন শিলং ঘুরে আমরা তারপর গেলাম চেরাপুঞ্জি, সেখান থেকে ওয়ে সডাং। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ইন্দোরের 3টে ছেলের সঙ্গে আলাপ হয়েছিল। ওখানে গিয়ে আবার ওদের সঙ্গে দেখা হলো। একসঙ্গেই ঘুরতে বেরোলাম আমরা। তারপর ওরা ওদের মতন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেল, আর আমি রাহুল গল্প করতে করতে এগোচ্ছিলাম ঝর্ণার দিকে। ঠিক তখনই পিছন থেকে কারা যেন এলো, আর আমার রাহুলের মুখ চেপে ধরলো। আমার চোখের সামনে ওরা রাহুলকে মেরে ফেললো। রাহুলের যত গয়নাগাটি ছিল সব নিয়ে নিল। আমি শুধু এইটুকুই দেখতে পেরেছিলাম। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, ওরা কজন ছিল? 4 জন, না 5 জন। তারপর যখন আমার জ্ঞান ফেরে দেখি আমি একটা অন্ধকার ঘরে শুয়ে আছি। কিছুক্ষণ বাদে একজন ঘরের মধ্যে ঢোকে, আলোটা জ্বেলে আমায় খেতে দেয়। বোধহয় ওই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। আমি আবার জ্ঞান হারাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। শেষে গতকাল দুপুরে জ্ঞান ফেরার পর দেখতে পাই বালিয়া স্টেশনের পাশে পড়ে আছি আমি চেয়েছিলাম বারাণসী গিয়ে ট্রেন ধরে বাড়ি ফিরব, কিন্তু ভুল বাসে উঠে গাজীপুর চলে আসি। এত দূর বলে থামল প্রিয়াঙ্কা। ওর চোখের কোণে জল চিকচিক করছে। মনে মনে বেশ কৌতুক অনুভব করলেন লিঙ্গদো। টেবিলের ওপর রাখা মোবাইলের ছবিটা ঘুরিয়ে দেখালেন প্রিয়াঙ্কাকে। স্প্রিং টাউন হোটেলের সিসিটিভি ফুটেজ। ওরা 5 জন গাড়িতে উঠছে। লিঙ্গদো জিজ্ঞেস করলেন, আচ্ছা, এটা দেখুন তো, এই 3 জনের নাম কি? 3 জনের নাম তো মনে নেই। একজন বলেছিল ওর নাম জয়। আচ্ছা, ওইটুকুই মনে আছে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস দেখুন, এইটা হচ্ছে আপনার ফোনের কল লিস্ট। এই একটা নাম্বারে এতবার কল করেছেন আপনি, এটা কার নাম্বার? নাম্বারটা দেখেই চিনতে পারল প্রিয়াঙ্কা।
ওর ফোনে যার নাম সঞ্জয় লিখে সেভ করা। প্রিয়াঙ্কা বলল, হ্যাঁ, ও সুরেশ, আমাদের কারখানার অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এই সুরেশ কি কোনোভাবে এই 3টি ছেলেকে চেনে? এবার একটু থতমত খেয়ে গেল প্রিয়াঙ্কা। সে বলল, চিনতেই পারে, আমি জানি না। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আপনার মঙ্গলসূত্রটা কোথায়? 1 সেকেন্ডের জন্য প্রিয়াঙ্কার মুখের ভাব বদলে গেল। দুদে অফিসার লিংদোর চোখ এড়াল না এই দৃশ্য। তিনি দেখলেন প্রিয়াঙ্কার মুখে এক অজানা ভয় নেমে এসেছে। আমতা আমতা করে প্রিয়াঙ্কা বলল, আমি হোটেল রুমে মঙ্গলসূত্রটা খুলে রেখেছিলাম। পাহাড়ি রাস্তায় যদি হারিয়ে যায় সেই জন্যই। এতক্ষণ লিংদো প্রিয়াঙ্কার নার্ভ চেক করছিলেন, দেখতে চাইছিলেন মেয়েটা ঠিক কতটা শক্ত ধাতুতে গড়া। এবার তার ধৈর্যচ্যুতি ঘটল। না, অনেক সাপ লুডো খেলা হয়েছে, আর নয়। এবার তাই পিন পয়েন্ট প্রশ্ন করলেন তিনি। এতক্ষণ মৃদু কণ্ঠে কথা বলছিলেন, এবার আওয়াজও চড়ল 1 স্কেল। লিংদো জিজ্ঞেস করলেন, রেখে গেছিলেন নাকি ফেলে গেছিলেন? চমকে উঠল প্রিয়াঙ্কা। একবার ঢোক গিলে শেষ চেষ্টা করল নিজেকে শক্ত রাখার। সে বলল, হ্যাঁ, মানে আর কিছুই নয় প্রিয়াঙ্কা দেবী। ডাস্টবিনে মঙ্গলসূত্র ফেলে যাওয়াটাকে তো আর ঘরে রেখে যাওয়া বলে না। আর কোনো কথা বলতে পারল না প্রিয়াঙ্কা। সে বুঝে গেছে পুলিশ সব জানে, বাঁচার কোনো উপায় নেই। সহজ দৃষ্টিতে এবার সে তাকালো লিংদোর দিকে, বলল, হ্যাঁ, ফেলে গেছিলাম। আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল আমায়। মাকে বলেছিলাম এই বিয়ে আমি করতে চাই না, কিন্তু মা শোনেনি। আমি যা করেছি বেশ করেছি। তো কার কার সঙ্গে মিলে খুনটা করেছেন? ওই 3টে ছেলে? প্রিয়াঙ্কা চোখ নামিয়ে বলল, হ্যাঁ, ওরা 3 জন ছিল। জয়রাজ, রোহিত আর প্রেম। আর সব পরিকল্পনা করেছিলাম আমি আর সুরেশ। সুরেশ মেঘালয় যায়নি? না, ও ইন্দোরেই ছিল। ওর সঙ্গে আমার ফোনে যোগাযোগ হতো, আর ওদের কোনো ইনস্ট্রাকশন দেওয়ার থাকলে আমি সুরেশকে ফোন করতাম। সুরেশই ওদের বলে দিত। লিংদোর যা জানার তা জানা হয়ে গেছিল। উঠে পড়লেন তিনি। 9 জুন রাতেই মেঘালয় পুলিশের টিম ইন্দোরের পথে রওনা হল। ইতিমধ্যে ইন্দোর পুলিশ কড়া নজর রেখেছে সুরেশ আর তার 3 সহযোগীর উপর। স্থানীয় পুলিশের সহায়তায় একে একে 4 জনকেই ধরা হল। জয়রাজ দ্বিবেদী, রোহিত সিং, প্রেম চৌহান ও সুরেশ কুশাওয়া। তাদের মোবাইল রেকর্ড, চ্যাট, ব্যাংক ট্রান্সফার সমস্ত কিছু তুলে আনা হলো। সবাইকে এনে রাখা হলো সোহরা থানায়। পাহাড়ের মেঘমাখা সকালে শুরু হলো জেরা। প্রথমে জয়রাজ ভাঙল। সে বলল, সুরেশ ভাইয়ের জন্য কাজটা করতে রাজি হয়েছিলাম আমরা। ভাইয়া ভাবিকে খুব ভালোবাসতো, কিন্তু ভাবির ওই রাহুলের সঙ্গে বিয়ে হয়ে যায়। খুনটা করলি কি করে? সবটাই ভাবির প্ল্যান ছিল। আমাদেরকে বলেছিল শিলং মার্কেট থেকে একটা ধারালো দা কিনে রেখে দিতে। তারপর ঝর্ণার রাস্তায় যখন আমরা হাঁটবো, ভাবি ইশারা করবে কখন মারতে হবে। সেই মতো আমি আর প্রেম রাহুলের 2টো হাত ধরে ফেললাম, আর রোহিত পেছন থেকে 2টো কোপ দিয়ে দিল। আর প্রিয়াঙ্কা ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল সব। কাজ মিটে গেলে আমরা ফিরে এসেছিলাম ইন্দোর, আর ভাবি চলে গেল গুয়াহাটি। তারপর আর আমরা জানি না যে ভাবি কোথায় গেল। আর কিছু জানি না স্যার, বিশ্বাস করুন স্যার, আর কিচ্ছু জানি না। তোরা কি ফ্রিতেই কাজটা করেছিলি নাকি টাকা পয়সার ডিল হয়েছিল? হয়েছিল স্যার, 20 লাখ। সুরেশদা বলেছিল এখন হাওয়া গরম, একটু ঠান্ডা হলে টাকা দিয়ে যাবে। জয়রাজ না জানলেও লিংদো ততদিনে জেনে ফেলেছিলেন গ্রেফতার হওয়ার আগের কদিন কোথায় ছিল প্রিয়াঙ্কা। সোহরা থানায় যখন প্রিয়াঙ্কাকে আবার জেরা করা হয়, তখন বিষয়টা খুলে বলেছিল প্রিয়াঙ্কা। ওয়েসডং থেকে বেরিয়ে আমি প্রথমে একটা গাড়িতে করে চেরাপুঞ্জি যাই। তারপর সেখান থেকে গাড়ি বদলে গৌহাটি। সুরেশ একটা অন্য নামে ট্রেনে আমার টিকিট কেটে রেখেছিল। ওই ট্রেনে উঠেই
আমি ইন্দোর চলে আসি। ও আগে থেকেই একটা ফ্ল্যাট ভাড়া করে রেখেছিল ইন্দোরে। এই কদিন আমি ওইখানেই ছিলাম। ভেবেছিলাম পুলিশ কোনো দিন রাহুলের বডি খুঁজে পাবে না। আমিও কয়েকদিন লুকিয়ে থেকে তারপর বেরিয়ে আসব, কিন্তু বডিটা খুঁজে পাওয়াতেই সবটা গোলমাল হয়ে গেল। আরো কয়েকটা প্রশ্ন করে জেরা শেষ করেছিলেন লিঙ্গ। শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, হ্যাঁ, সবই বুঝলাম। আপনার মা আপনাদের প্রেম মেনে নেয়নি, সেটা সত্যিই অন্যায়। কিন্তু আপনি একজন অ্যাডাল্ট, শিক্ষিত। আপনি চাইলে রাহুলকে সব বলতে পারতেন। হয়তো ও বুঝতো, বিয়েটা করতো না, বা যদি ও না বুঝতো, আপনি আর সুরেশ নিজেদের মতো করে সংসার করতে পারতেন। বাড়ির লোকজন ঝামেলা করলে আপনারা কোর্টকে জানাতে পারতেন। কিন্তু খুনটা কেন করলেন? যে জীবনের জন্য এত বড় অন্যায় একটা সিদ্ধান্ত নিলেন, সেই জীবনটাই তো আর পাবেন না। যাই হোক, আসি। আর একটা কথা বলে যাই, জানি না আপনার কাজে লাগবে কিনা। সবসময় মনে রাখবেন, কমিউনিকেশন ইজ দি ওনলি কি which can solve any problem. প্রিয়াঙ্কার দেওয়া ফ্ল্যাটের লোকেশন ইন্দোরের বিজয়নগর থানার ওসি বরুণকে পাঠালেন লিঙ্গ। সেদিনই সার্চ হলো সুরেশের ফ্ল্যাট। ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হলো রাহুলের জুয়েলারি, লাখের উপর কাঁচা টাকা আর কিছু রক্ত মাখা জামা কাপড়। 15ই জুন প্রেস কনফারেন্স করল মেঘালয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর লিঙ্গ বললেন, রাহুল ত্রিপাঠী হত্যা মামলায় 5 জন গ্রেপ্তার হয়েছে। প্রাথমিক তদন্তে প্রমাণিত হত্যা পরিকল্পিত ছিল। আর আমরা 790 পাতার চার্জশিট প্রস্তুত করেছি। ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে ঝলসে উঠল তাওহান লিঙ্গোর চোখের ঘন কুয়াশা। তার মনে শুধু সেই প্রথম দিনের দৃশ্য, গিরিখাদে পড়ে থাকা রক্ত মাখা দেহ আর দূর থেকে ভেসে আসা বাঁশির সুর। লিঙ্গ পরবর্তীতে বারবার স্বীকার করেছেন, প্রিয়াঙ্কার ক্রিমিনাল মেন্টালিটি যে কোনো চৌখস খুনির মতোই দুর্ধর্ষ। যতটা শান্তভাবে সে পুরো বিষয়টাকে এক্সিকিউট করেছে তা নেহাত সহজ নয়। যে গুটি কয় মিসক্যালকুলেশন প্রিয়াঙ্কা করেছিল, যার জন্য শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হলো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হোটেল রুমে মঙ্গলসূত্র ফেলে আসা। ওটা যদি প্রিয়াঙ্কা সঙ্গে নিয়ে যেত, তাহলে হয়তো লিঙ্গ এত তাড়াতাড়ি খুনের সিদ্ধান্তে আসতে পারতেন না। রাহুল ত্রিপাঠী খুনের সব অভিযুক্তই আপাতত পুলিশের লকআপে। দ্রুতই মামলা কোর্টে উঠবে। 790 পাতার চার্জশিট জমা দিয়েছে মেঘালয় পুলিশ। এই কেস নিয়ে কম জল ঘোলা হয়নি মেঘালয় পুলিশ আর রাহুল ত্রিপাঠীর পরিবারের মধ্যে। কেস চলাকালীন ত্রিপাঠী পরিবার বারবার বলেছে পুরোটাই মেঘালয় পুলিশের গাফিলতি। এমনকি সিবিআই তদন্তেরও অনুরোধ করেছিল তারা। শেষ পর্যন্ত যদিও মেঘালয় পুলিশই গ্রেফতার করেছে খুনের সঙ্গে জড়িত থাকা প্রত্যেক ব্যক্তিকে, আদতে মেঘালয় পুলিশ শুরু থেকেই ছিল পাথরের মতো নীরব। তাই তারা কি স্টেপ নিচ্ছে তা কাউকেই জানতে দেয়নি, এমনকি রাহুল ত্রিপাঠীর পরিবারকেও না। যেদিন প্রথম পুলিশ তদন্ত শুরু করে, ইন্সপেক্টর লিঙ্গ সেদিনই বুঝে গিয়েছিলেন এটা নিছক হারিয়ে যাওয়া বা অ্যাক্সিডেন্ট নয়, এটা কোল্ড ব্লাডেড মার্ডার। তার নিজস্ব নোটবুকে কেসটার নাম লিখলেন দ্য হানিমুন মার্ডার। যদিও এসব তথ্যের কোনো কিছুই তিনি বাইরে প্রকাশ করলেন না যতদিন না প্রিয়াঙ্কা ধরা পড়ছে। ইন্দোর পুলিশের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখেছিলেন লিঙ্গ। অবশ্য প্রিয়াঙ্কা যে ইন্দোরেই লুকিয়েছিল সেটা লিঙ্গ জানতে পারেননি। আমাদের আজকের কাহিনী এই পর্যন্তই। সামনের মাসে আবার আপনাদের শোনাবো অন্য একটি অপরাধের গল্প, যার সব চরিত্র কাল্পনিক নয়।